প্রসেস ম্যানেজমেন্টের মধ্যে নেক্সট যে কনসেপ্টটা আমরা শুরু করব আজকে সেটা হচ্ছে শিডিউলিং ক্রাইটেরিয়া, বা তুমি এটাকে আরেকটা টপিক বলে আমরা এটাকে করতে পারি, এক্সপ্রেস করতে পারি, যেটা হচ্ছে ভেরিয়াস টাইমস রিলেটেড টু দ্য প্রসেস। ওকে, ভেরিয়াস টাইম রিলেটেড টু দ্য প্রসেস। তো এই কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে, কারণ এটা জানলে তবেই আমরা ডিফারেন্ট প্রসেস শিডিউলিং অ্যালগরিদমের কনসেপ্টে যেতে পারবো। তো তার জন্য আমাদের অ্যাজ আ প্রিরিকুইজিট এই কনসেপ্টটা একটু জেনে নেওয়া দরকার, রিলেটেড টু দ্য প্রসেস। চলো কনসেপ্টে যাওয়া যাক। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কারণ এটা বুঝতে না পারলে প্রসেস শিডিউলিং বুঝতে পারবে না, মানে শিডিউলিং অ্যালগরিদম বুঝতে পারবে না। অতএব এটা কিন্তু মানে বোঝাটা খুবই মানে দরকার সবার ক্ষেত্রে। তো আমরা সেভাবেই আমরা বলার চেষ্টা করবো যাতে তোমরা সবাই বুঝতে পারো। একটু ভালো করে কনসেন্ট্রেট করো। খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, কিন্তু বুঝতে হবে, খুব সহজ। অপারেটিং সিস্টেমে একটা প্রসেস ডিফারেন্ট স্টেজের থ্রু দিয়ে পাস করে, বা ভেরিয়াস টাইমস এর থ্রু দিয়ে পাস করে, আর প্রতিটা স্টেজে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট টাইম অ্যাসোসিয়েটেড থাকে। তারই মধ্যে আমরা কিছু টাইম এস্টিমেট বা কিছু টাইমস নিয়ে আমরা ডিসকাশন করব। তো যে টাইমগুলো আমার প্রসেসের সাথে রিলেটেড, সেই টাইমস গুলোকে আমরা ভেরিয়াস টাইমস অফ দ্য প্রসেস, তাকে আমি ক্লাসিফাই করতে পারি। তো কি কি টাইপে ক্লাসিফাই করি সেটা একবার দেখে নেওয়া যাক। তারপরে সেই প্রতিটা টাইপকে আমরা এক্সপ্লোর করব। ভেরিয়াস টাইমস ফর প্রসেস, কিছু টাইমে আমরা ক্লাসিফাই করতে পারি। যেমন ভেরিয়াস টাইমের মধ্যে যে টাইমগুলোর কথা আমরা এখানে মেনশন করব, সব টাইমগুলোকে আমরা উইথ এক্সাম্পল বোঝার চেষ্টা করব। ফার্স্ট টাইম যেটা আমরা দেখতে পাবো আমাদের প্রসেস শিডিউলিং করতে গেলে, দ্যাট ইজ অ্যারাইভাল টাইম। সেকেন্ড যে টাইমের এস্টিমেটটা আমরা শিখবো সেটা হচ্ছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম। নাম্বার 3 হচ্ছে রেসপন্স টাইম, বা রেসপন্স টাইমও বলে অনেকে, রেসপন্স টাইম। ফোর্থ বাস্ট টাইম। টাইমটা হচ্ছে বাস্ট, BURST, বাস্ট টাইম। নাম্বার 5 কমপ্লিশন টাইম। প্রত্যেকটা টাইম এস্টিমেট কিন্তু আমরা স্টাডি করব। দেন টার্ন অ্যারাউন্ড টাইম। তুমি হয়তো টার্মগুলো অনেকে শুনেছো, কলেজে নিশ্চয়ই পড়েছো শিডিউলিং অ্যালগরিদম, সেখানে তোমরা টার্মগুলো নিশ্চয়ই শুনেছো। টার্ন অ্যারাউন্ড টাইম। এছাড়া যে 6টা টাইমের কথা বললাম, এছাড়া হচ্ছে নাম্বার 7 কনটেক্সট সুইচ টাইম। কনটেক্সট সুইচ টাইম। নাম্বার 8 IO টাইম। আর একটা টাইমের এস্টিমেট যেটা দেখবো সেটাকে আমরা টাইম বলবো, বা আমি এরকম ভাবে বলতে পারি থ্রুপুট টাইম। থ্রুপুট টাইম। Okay, so these are the different time estimate or different time with related to the process. তো একটা প্রসেস যখন এক্সিকিউশন হতে যায় তখন সে কিন্তু ডিফারেন্ট স্টেজের থ্রু দিয়ে পাস করে, আর প্রতিটা স্টেজে কিন্তু কিছু না কিছু টাইম তার সাথে রিলেটেড। তো এই টাইম অ্যাকচুয়ালি সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম আমরা এরপরে যেটা পড়তে যাব সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপের সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম পড়ব, লাইক FCFS, SJF, রাউন্ড রবিন শিডিউলিং, প্রায়োরিটি শিডিউলিং। তো সেখানে আমরা এই সমস্ত টাইমের কনসেপ্টগুলো সেখানে আমাদের থাকবে, তার জন্য এই টাইমগুলোকে আমাদের জেনে রাখা দরকার।
আমি ফার্স্টে প্রতিটা টাইম এস্টিমেটের আমি ফার্স্টে তার বেসিক কনসেপ্ট গুলো বলবো, তারপর একটা এক্সাম্পল দিয়ে প্রতিটা টাইমের মানে ক্যালকুলেশন গুলো আমি দেখাবো, ঠিক আছে? তারপর তো শিডিউলিং অ্যালগরিদমে গিয়ে তো এই টাইমগুলো আমাদেরকে নিয়ে কাজ করতেই হবে সবসময়। ফার্স্ট যে কনসেপ্টে আসবো সেটা হচ্ছে অ্যারাইভেল টাইম। ফার্স্ট যে কনসেপ্টে আসবো সেটা হচ্ছে অ্যারাইভেল টাইম। নাম্বার 1, অ্যারাইভেল টাইম। অ্যারাইভেল টাইমের নামটা শুনেই বুঝতে পারছি যে যখন কোনো একটা প্রসেস সে যখন প্রথম যে টাইমে সে রেডি কিউতে যখন সে এন্টার করে বা সে রেডি কিউতে যখন সে অ্যারাইভ করছে যে টাইমে, সেই টাইমটাকে আমরা বলছি অ্যারাইভেল টাইম। রেডি কিউ কোথায় আছে না আমাদের মেন মেমোরিতে। তাহলে একটা প্রসেসকে আমি যখন রেডি কিউর মধ্যে যখন নিয়ে যে সময় হয়তো 5টা 10-এ হয়তো রেডি কিউতে আমি তাকে স্টোর করলাম বা নিয়ে আসলাম বা তাকে আমি অ্যারাইভ করালাম বা এন্টার করালাম, সেই টাইমটাকে বলছি অ্যারাইভেল টাইম। তাহলে অ্যারাইভেল টাইমে যদি আমরা ডেফিনেশন লিখি, আমি সেখানে বলতে পারি যে দ্য টাইম at which a process arrives in the ready queue. In the ready queue. রেডি কিউ কিন্তু মেমোরিতে মেনটেন করা হয়। রেডি কিউতে আমরা দেখেছি রেডি কিউ কনসেপ্ট, প্রসেস স্টেট বলার সময়, তখন সেই টাইমটাকে আমরা বলছি অ্যারাইভেল টাইম। আমি ধরে নিচ্ছি যে এটা আমার ডিস্ক আর এটা হচ্ছে আমাদের মেন মেমোরি। মেন মেমোরির মধ্যে আমার একটা রেডি কিউ এখানে আছে, আর এখানে ধরো সিপিইউ আছে। আমি ডিস্ক থেকে, আমার ডিস্কের মধ্যে মাল্টিপল প্রসেস এখানে রয়েছে, স্টোর আছে ডিস্কের মধ্যে। আমি হয়তো প্রসেস 1, 2, এটা ধরে নাও 3, এটা 4। আমি ফার্স্টে প্রসেস 1টাকে ডিস্ক থেকে আমি মেমোরিতে নিয়ে আসলাম। মেমোরিতে নিয়ে এসে তাকে আমি এক্সিকিউশন করাবো। তো মেমোরিতে নিয়ে এসে তাকে কিন্তু আমি, এটা আমার রেডি কিউ, আমি রেডি কিউতে হয়তো প্রসেস 1কে আমি রেডি কিউতে স্টোর করে দিলাম। তো কিউ তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করে। যে প্রসেসটা প্রথমে রেডি কিউতে আসবে তাকেই সিপিইউ নিয়ে ফার্স্ট কাজ করবে। তাহলে আমি যে টাইমে আমি তাকে রেডি কিউতে নিয়ে এসে স্টোর করলাম, এটা হচ্ছে আমার রেডি কিউ, বা যে টাইমে সে অ্যারাইভ করলো রেডি কিউতে, সেই টাইমটাকে বলছি আমি অ্যারাইভেল টাইম। ওকে। সেকেন্ড যে টাইমের এস্টিমেটটা আমরা এখানে দেখেছি সেটা হচ্ছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম, একটা প্রসেস রেডি কিউতে চলে আসলেই তো তাকে তো সিপিইউ সঙ্গে সঙ্গে নিয়ে তো আর এক্সিকিউট করবে না, কারণ সিপিইউর অন্যান্য অনেক কাজ আছে। সে তোমার প্রসেসের জন্য কিন্তু ওয়েট করে বসে নেই কখন তোমার প্রসেসটা আসবে তারপর তোমাকে নিয়ে এক্সিকিউট করবে। তোমাকে ওয়েট করতে হবে তার জন্য, সে কিন্তু কারোর জন্য ওয়েট করে না। অতএব ওয়েটিং টাইমটাকে আমরা বলতে পারি যে একটা অ্যামাউন্ট অফ টাইম, যে টাইম পর্যন্ত একটা প্রসেস ওয়েট করছে, রেডি কিউতে ওয়েট করছে সিপিইউ কে পাওয়ার জন্য। আমি ডিস্ক থেকে প্রসেসটাকে আমি রেডি কিউতে নিয়ে এসে স্টোর করলাম 9টা 18-এ, আর সিপিইউ তাকে এক্সিকিউশন শুরু করলো 9টা 20-তে সেই প্রসেসটাকে, তাই না? তার মানে সে কিন্তু 9টা 18-এ এসছে রেডি কিউ, তার মানে 2 মিনিট কিন্তু সে এখানে বসে আছে রেডি কিউতে ওয়েট করছে। তো দ্যাট ইজ দ্য ওয়েটিং টাইম। তাহলে আমি লিখতে পারি যে যে সময় পর্যন্ত আমার কিউ মানে প্রসেসটা কিউতে ওয়েট করছে সেই সময়টাকে ওয়েটিং টাইম বলতে পারি। তাহলে ওয়েটিং টাইম ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম, ওয়েটিং টাইম ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম spent by a process waiting in the ready queue. ওয়েটিং ইন দ্য রেডি কিউ, তাকে আমরা বলছি ওয়েটিং টাইম। থার্ড আমাদের যে টাইম এস্টিমেটটা আমরা এখানে লিখেছি সেটা হচ্ছে যে রেসপন্স টাইম। থার্ড হচ্ছে রেসপন্স টাইম। এটাও খুব ইন্টারেস্টিং একটা টাইম এস্টিমেট, রেসপন্স টাইম।
ধরে নাও একটা সিপিইউ একটা প্রসেস সে ধরে নাও অ্যারাইভ করেছে, সাপোজ সে অ্যারাইভ করেছে হয়তো 5:15 হয়তো রেডি কিউতে অ্যারাইভ করেছে প্রসেসটা, আর তারপর সিপিইউ তাকে টাইম দিচ্ছে 5:16, মানে তাকে নিয়ে সে এবার লুক আপটার করছে সেই প্রসেসটা 5:15 রেডি কিউতে এসছে, আর সিপিইউ সেই প্রসেসটাকে 5:16 গিয়ে তাকে তার এক্সিকিউশনটা শুরু করছে বা তাকে রেসপন্স করছে। তাহলে যে সময় থেকে প্রসেসটা অ্যারাইভ করেছে তারপর থেকে সিপিইউ তাকে যখন তাকে রেসপন্স করলো সেই টাইম পর্যন্ত যে গ্যাপটা তাকে আমি বলতে পারি রেসপন্স টাইম। তাহলে তাকে রেসপন্স করতে দেখো 1 মিনিট টাইম লেগেছে সিপিইউ, মানে বা 1 মিনিট পরে তাকে রেসপন্স করেছে। তাহলে আমি রেসপন্স টাইমটাকে আমি এরকম ভাবে ডিফাইন করে একটা এক্সপ্রেশনের থ্রু দিয়ে, যে রেসপন্স টাইম ইকুয়ালস টু ফার্স্ট সিপিইউ টাইম, মানে সিপিইউ তাকে প্রথম যখন টাইমটা তাকে দিল মাইনাস অ্যারাইভেল টাইম, আর সেই প্রসেসটা যখন আমার সিস্টেমে বা রেডি কিউতে যখন সে অ্যারাইভ করেছে, সেই যে গ্যাপটা তাকে আমি বলছি রেসপন্স টাইম। আমাকে ধরো অনেকজন ডাকছে, আমাকে 5 জন হয়তো আমাকে ডাকছে, যে স্যার স্যার করে আমাকে ডাকছে। হয়তো কেউ একজন ধরো আমাকে হয়তো 9:20 ডেকেছে, তাকে আমি হয়তো 9:21 তাকে আমি রেসপন্স করলাম যে হ্যাঁ বলো, তাই না? তাহলে আমি তাকে রেসপন্স করছি 9:21, আর সে আমাকে ডেকেছে 9:20 থেকে আমাকে সে ডাকছে, মানে সে কিন্তু অ্যারাইভ করেই আমাকে সে ডেকেছে। দ্যাট ইজ দ্য রেসপন্স টাইম। মানে যখন প্রসেসটা সিপিইউর কাছ থেকে ফার্স্ট টাইম যখন রেসপন্স পাচ্ছে বা ফার্স্ট টাইম যখন সে সিপিইউ কে পাচ্ছে, তাহলে এখানে এখানে আমরা মানে খুব সহজ করে লিখতে পারি যে দ্য টাইম টেকেন বাই দ্য সিপিইউ, দ্য টাইম টেকেন বাই দ্য সিপিইউ, টাইম টেকেন বাই দ্য সিপিইউ বলে এইভাবে লিখবো না, দ্য টাইম টেকেন বা দ্য টাইম ফ্রম, সব থেকে ভালো এইভাবে লিখলে, যে দ্য টাইম ফ্রম when a process arrives to the first time it gets the CPU, প্রত্যেকটা টাইম এস্টিমেট আমি এক্সাম্পল দিয়ে দেখাবো। ওকে, দ্যাট ইজ কল্ড রেসপন্স টাইম। তার মানে আরেকটা ভালো ভাষায় যদি আমরা এটাকে, এই যে ফার্স্ট সিপিইউ টাইম মাইনাস অ্যারাইভেল টাইম যেটা বলছি, আমি যদি এটাকে একটু এক্সপ্লোর করি, ফার্স্ট সিপিইউ টাইমটা মানে কি বোঝায়, আমি এখানে বলতে পারি দেখো যে টাইম অ্যাট হুইচ প্রসেস ফার্স্ট gets the CPU minus arrival time, that is called response time. যে সময়ে প্রসেসটা প্রথম সিপিইউ কে পেয়েছে সেই টাইম থেকে আপ টু সে যখন অ্যারাইভ করেছে সেই টাইমে যদি আমরা ডিফারেন্স করি, তাহলে কিন্তু আমরা তার রেসপন্স টাইমটা আমরা পেয়ে যাবো। আমি যেমন তোমাকে এখানে এক্সাম্পল দিলাম, সে সিপিইউ কে পেয়েছে 5:16 আর সে অ্যারাইভ করেছে 5:15, অর্থাৎ 5:16 মাইনাস 5:15, 1 মিনিটটা হচ্ছে তার রেসপন্স টাইম। নাম্বার 4 এর যে টাইম এস্টিমেটটা আমরা দিয়েছি, দ্যাট ইজ আ বার্স্ট টাইম। বার্স্ট, BURST, বার্স্ট টাইম। তোমাকে বললাম যে একটা নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে দিলাম, সেই নিউমেরিক্যাল প্রবলেমটা হয়তো তুমি আমাকে 5 মিনিটে সলভ করে দিলে, কেউ ধরে না হয়তো সেটাকে আমাকে 2 মিনিটে সলভ করে দিল। তো যে 2 মিনিটে আমাকে নিউমেরিক্যাল প্রবলেমটা সলভ করে দিল তার বাস টাইম কিন্তু 2 মিনিট, আর তুমি আমাকে 5 মিনিটে সলভ করে দিলে তোমার বাস টাইম কিন্তু হচ্ছে 5 মিনিট। তার মানে বাস টাইম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একটা প্রসেস তার এক্সিকিউশনের জন্য টোটাল যে টাইমটা তার দরকার লাগে, মানে সিপিইউ যে সময় ধরে তাকে এক্সিকিউট করবে
সেই যে টাইমটা, সেই যে টোটাল টাইমটা, তাকে বলা হয় বাস টাইম। তাহলে একটা প্রসেসকে সিপিইউ এক্সিকিউট করার জন্য যে টাইমটা দরকার বা যে অ্যামাউন্ট অফ টাইমটা দরকার, সেই টাইমটাকে আমরা বলতে পারি বাস্ট টাইম। আমি যদি বলি যে প্রসেস P1 তার বাস্ট টাইম হচ্ছে 5 মিলি সেকেন্ড, তার মানে বোঝায় যে এই প্রসেস P1 কে সিপিইউ এক্সিকিউট করতে সিপিইউর 5 মিলি সেকেন্ড টাইম লাগবে, তবে আমার এই প্রসেস 1 এর এক্সিকিউশনটা কমপ্লিট হবে। এবার এই 5 মিলি সেকেন্ড টাইমটা সিপিইউ তাকে একবারে দেবে না তাকে 2-3 বারে ডিভাইড করে করে তাকে টাইমটা দেবে, সেটা সিপিইউর উপর ডিপেন্ড করছে, বা কি ধরনের শিডিউলিং অ্যালগরিদম ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করছে। কিন্তু P1 সে বলে দিয়েছে যে সিপিইউকে, যে সিপিইউ আমার 5 মিলি সেকেন্ড টাইম লাগবে তোমার কাছ থেকে, তবে কিন্তু আমি পুরোপুরিভাবে এক্সিকিউশন হতে পারবো, বা তবে কিন্তু আমার এক্সিকিউশনটা সাকসেসফুল হবে বা কমপ্লিশন হবে। সেই টাইমটাকে আমরা বলছি বাস টাইম। তাহলে আমি এখানে বলতে পারি যে দ্য অ্যামাউন্ট অফ টাইম, মানে বাস টাইম ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম required by a process for executing on CPU, সেই টাইমটাকে আমরা বলছি বাস টাইম। নাম্বার 5, ওকে, নাম্বার 5 এ আমরা যে টাইম এস্টিমেটটা এখানে লিখেছি বাস টাইমের পর, দ্যাট ইজ আ কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইমটা অনেকটা বুঝতে পারছি আমরা, যে অ্যারাইভেল টাইম, কমপ্লিশন টাইম, যে সময় অ্যারাইভ করছে তাকে আমরা বলছি অ্যারাইভেল টাইম, আর যে সময় প্রসেসটা কমপ্লিশন হয়ে বেরিয়ে যাচ্ছে সেই টাইমটাকে বলছি কমপ্লিশন টাইম। মানে কমপ্লিশন টাইম হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম, যে পয়েন্ট অফ টাইমে আমার প্রসেসটা তার এক্সিকিউশনটাকে কমপ্লিট করছে অন দ্য সিপিইউ, অ্যান্ড তারপরে সে এক্সিট ফ্রম দ্য সিস্টেম, যাকে আমরা বলছি কমপ্লিশন টাইম। তাহলে দ্য টাইম at which a process finishes its execution. যদি বলি যে একটা প্রসেস P1 সে 9:27 এক্সিকিউশন কমপ্লিট করেছে, তখন তার কিন্তু কমপ্লিশন টাইমটা কিন্তু 9:27। কতক্ষণ ধরে এক্সিকিউশন করছে সেটা কিন্তু নয়, সে কোন সময়ে বা কোন পয়েন্ট অফ টাইমে সে তার এক্সিকিউশনটাকে কমপ্লিট করেছে সিপিইউর কাছ থেকে, তারপরে সে হয়তো সিস্টেম থেকে বেরিয়ে চলে, তার কমপ্লিশন হয়ে গেলে সে নিশ্চয়ই সিস্টেমে বসে থাকবে না, সে তখন সিস্টেম থেকে তোমার বেরিয়ে চলে গেছে, সেই টাইমটাকে আমরা বলছি কমপ্লিশন টাইম। ওকে, নাম্বার 6, নাম্বার 6 এ আমাদের কমপ্লিশন টাইমে পড়া আছে টার্ন অ্যারাউন্ড টাইম। ভেরি ইম্পর্টেন্ট একটা টাইম এস্টিমেট, টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম, যাকে আমরা সহজে বা শর্ট ফর্মে আমরা ট্যাট বলে জানবো। এই টার্ন অ্যারাউন্ড টাইম দিয়ে আমরা অনেক নিউমেরিক্যাল প্রবলেমও সলভ করবো। আমাদেরকে বের করতেও হবে টার্ন অ্যারাউন্ড টাইম ডিফারেন্স শিডিউলিং অ্যালগরিদমের রেসপেক্টে। তো টার্ন অ্যারাউন্ড টাইম বলছে যে একটা প্রসেস, ধরে নাও একটা প্রসেস সে রেডি কিউতে আসলো, তখন সময়টা ধরে নাও হয়তো 5:10। তারপর সেই প্রসেসটা রেডি কিউতে কিছুক্ষণ ওয়েট করছে, আসার সঙ্গে সঙ্গে তার সিপিইউ কে পাবে না, কিছুক্ষণ ওয়েট করলো, তারপরে সিপিইউ কে পেলো, সিপিইউ তারপরে ওকে এক্সিকিউট করলো। কতক্ষণ এক্সিকিউট করবে না, যতক্ষণ টাইমটা তার বাস টাইম আছে, যতক্ষণ P1 এর বাস টাইম আছে। ধরলাম তোমার P1 এর বাস টাইম ধরলাম তোমার 10 মিলি সেকেন্ড, আর প্রসেসটা ধরো তোমার 5:10 এসছে, আর সে প্রসেসটা ওই রেডি কিউতে গিয়ে সে ধরে নাও ওয়েট করেছে, তার ওয়েটিং টাইমটা হচ্ছে 5 মিলি সেকেন্ড, তাহলে বলতে পারবে যে সেই প্রসেসটার আমার টার্ন অ্যারাউন্ড টাইমটা কত হবে? 15 হবে। তাহলে কি করে বললে 15 হবে? না, আমার তার মানে হচ্ছে
যে তার বাস টাইমটা হচ্ছে 10 মিলি সেকেন্ড, দ্যাট ইজ আ বাস টাইম প্লাস ওয়েটিং টাইম। একটা প্রসেস সিস্টেমে ঢোকা থেকে যে সময় সেই সিস্টেমে ঢুকছে সেই সময় থেকে আপ টু কমপ্লিশন পর্যন্ত যে টাইম এস্টিমেট বা যে টোটাল টাইমটা যে তার লাগছে স্পেন্ড করছে সেই প্রসেসটা সিস্টেমে, সেই টোটাল অ্যামাউন্ট অফ টাইমটাকে আমরা বলছি টার্ন অ্যারাউন্ড টাইম। তুমি কলেজে গেলে 10টা 10-এ 6টা ক্লাস করে মাঝখানে টিফিন কিছুক্ষণ ওয়েট করেছো, টিফিন খেয়েছো, দিয়ে তুমি 5টায় তোমার ক্লাস শেষ হয়েছে, তুমি তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসছো। তাহলে এই 5টা থেকে 10টা 10 পর্যন্ত যে টাইমটা বা 10টা 10 থেকে 5টা পর্যন্ত যে টাইমটা, সেটা হচ্ছে কিন্তু তোমার টার্ন অ্যারাউন্ড টাইম। এর মধ্যে তুমি হয়তো একটুখানি খেলা করেছো, কোথাও কোথাও একটু ওয়েট করেছো, হ্যাঁ, তারপর তুমি তোমার নিজের ক্লাসটা করেছো, সব মিলে টোটাল যে টাইমটা, তাকে আমি এক কথায় বলছি টার্ন অ্যারাউন্ড টাইম। তা আমরা ঘুরিয়ে বলতে পারি যে একটা প্রসেস যে সময়টা স্পেন্ড করে সিস্টেমে, সেই টোটাল টাইমটাকে বলছি টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, আবার যদি আমি ঘুরিয়ে বলি যে তার মানে তো স্যার এটা বোঝায় যে টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে স্যার, যদি আমি এরকম বলি যে আমার প্রসেসটা তার যে কমপ্লিশন টাইম মানে যে টাইমে সে কমপ্লিট হয়েছে তার থেকে যদি স্যার আমি অ্যারাইভেল টাইমটা যদি বাদ দিয়ে দিই, তাহলে তোমার টার্ন টাইম বেরিয়ে যাবে, যাবে না? ইয়েস অর নো? তোমার ক্লাস কমপ্লিট হয়েছে 5টাতে আর তুমি অ্যারাইভ করেছো তুমি 10টাতে, 10টা 10-এ, তুমি যেটা বাদ দিয়ে দাও টাইম যদি তাহলে সেটাকে আমরা টার্ন টাইম বলতে পারি। তাহলে আমার টার্ন অ্যারাউন্ড টাইমে তোমার কিন্তু দুটো এক্সপ্রেশন, আমরা দুভাবে তোমাকে যদি এটাকে ডিনোট করতে পারি, দুটো কিন্তু একই কনসেপ্ট। যে আমি বলতে পারি যে বাস টাইম প্লাস ওয়েটিং টাইম, তার সঙ্গে আমি বলতে পারি যে টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়ালস টু কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভেল টাইম। দুভাবেই কিন্তু আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটাকে আমরা বের করতে পারি। তাহলে যদি ডেফিনেশনে যদি আমরা বলি যে ইট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ টাইম, ইট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ টাইম spent by a process in the system তাহলে বলছি টার্ন অ্যারাউন্ড টাইম। এটা কিন্তু খুব ভাইটাল একটা টাইম এস্টিমেট। ওকে, টার্ন অ্যারাউন্ড টাইম। এবার যে টাইমটাতে আমরা আসবো নাম্বার 7, কনটেক্সট সুইচ টাইম। ওকে, ফার্স্ট আমাকে কনটেক্সট সুইচটা জানতে হবে, তারপরে তো কনটেক্সট সুইচ টাইমটা আমরা বুঝতে পারবো। নাম্বার 7 হচ্ছে কনটেক্সট সুইচ টাইম। খুব ছোট্ট করে কনটেক্সট সুইচটা একটু বলি যে ধরে নাও এখানে একটা প্রসেস আছে আর এখানে ধরে নাও আরেকটা প্রসেস আছে, মানে একটা সিস্টেমে দুটো প্রসেস ধরলাম, P1 আর P2। তো সিপিইউ আছে মাঝখানে, ধরলাম মাঝখানে সিপিইউ ওই দুটো প্রসেসকে সে এক্সিকিউট করবে। তো সিপিইউ এখন প্রসেস P1 কে এক্সিকিউট করছে। এবার প্রসেস P1 এর যখন এক্সিকিউশন যখন চলছে তখন প্রসেস P2 কিন্তু সিপিইউ কে বারবার ইন্টারাপ্ট করছে যে আমাকে সার্ভিস দাও। তখন সিপিইউ তোকে বলছে আমি আগে প্রসেস P1 কে কমপ্লিট করি, তোমার তো লোয়েস্ট প্রায়োরিটি, তুমি একটু ওয়েট করো, আমি P1 কে কমপ্লিট করে তোমার কাছে যাচ্ছি। তো সিপিইউ যখন P1 এর এক্সিকিউশন যখন কমপ্লিট হয়ে গেল, তখন সিপিইউ এখন তার কন্ট্রোলটা P1 থেকে সরিয়ে তখন সে এখন এবার P2 কাছে যাচ্ছে। তাহলে এই যে P1 থেকে সুইচ করে P2 তে আসতে যে সময়টা লেগেছে সেই টাইমটাকে বলা হয় কনটেক্সট সুইচ টাইম। ওকে, তাহলে সিপিইউ একটা প্রসেস থেকে সুইচ করে আরেকটা প্রসেসের কাছে আসতে যে সময়টা লেগেছে সেই টাইমটাকে বলা হয় কনটেক্সট সুইচ টাইম। আর এই কনসেপ্টটাকে বা প্রসেসটাকে বলা হয় কনটেক্সট সুইচ। তো এরকম কনটেক্সট সুইচিং কিন্তু সবসময় চলছে আমাদের সিস্টেমে। তুমি তখনই একবার ভিএলসি প্লেয়ারটাকে চালাচ্ছ, তারপরেই তুমি একবার এমএস ওয়ার্ডটাকে ওপেন করছো, তারপরে ব্রাউজারটাকে ওপেন করছো, তাহলে সিপিইউ কিন্তু কনটেক্সট সুইচ করছে। ও যে কনটেক্সটে ছিল সেখান থেকে সুইচ করে সে কিন্তু আবার হয়তো অন্য একটা কনটেক্সটে চলে যাচ্ছে।
আর এই যে কনটেক্সট সুইচিং এর যে টাইমটা, যে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেস, আবার একটা প্রসেস থেকে আরেকটা প্রসেস, সিপিইউ যে তোমার যে বারবার যে শিফট করছে ডিফারেন্ট প্রসেসের মধ্যে, এই যে টাইমটা বা এই যে টাইমের যে এস্টিমেটটা, তাকে আমরা বলছি কনটেক্সট সুইচ টাইম। অতএব বলতে পারি যে দ্য টাইম টেকেন বাই দ্য সিপিইউ, time taken by the CPU to switch from one process to another, one process to another, এটাকে আমি বলছি কনটেক্সট সুইচ টাইম। নাম্বার 8, নাম্বার 8 বলেছিলাম আইও টাইম, মোস্ট প্রবাবলি আইও টাইম আর হচ্ছে থ্রুপুট টাইম, দুটো জিনিস আমরা বলবো লাস্ট। এটা হচ্ছে ফার্স্ট, তারপরে 8 নাম্বার হচ্ছে আইও টাইম বা ইনপুট আউটপুট টাইম। ওকে, আইও টাইম মানে হচ্ছে ইনপুট আউটপুট টাইম। আমরা সবাই বুঝতে পারছি যে আমার প্রসেসটা যে সময় ধরে ইনপুট আউটপুট অপারেশন পারফর্ম করে, সেই টাইমটাকে আমরা বলছি ইনপুট আউটপুট টাইম। তো সেটাই, তো একটা প্রসেস, তার তো কিছু ইনপুট আউটপুট অপারেশন করতে হবে। সবসময় সে তো আর তোমার সিপিউর কাছ থেকে তো সার্ভিস পাবে, নেবে না। একটা প্রসেস, তার দু রকমের অ্যাক্টিভিটি থাকে। তার ধরলাম যে সিপিউর কাছ থেকে তার এক্সিকিউশন দরকার পড়ে হয়তো 5 মিলি সেকেন্ড, আর তার ইনপুট আউটপুটের জন্য হয়তো তার সময় দরকার পড়ে হয়তো ধরলাম 2 মিলি সেকেন্ড। সিপিইউ যখন 5 মিলি সেকেন্ড সিপিইউর যে টাইমটা দরকার, সিপিইউ সেই 5 মিলি সেকেন্ড ধরে P1 কে এক্সিকিউট করেছে। তারপরে P1 এর হয়তো ইনপুট আউটপুট নেওয়ার জন্য হয়তো তার 2 মিলি সেকেন্ড টাইম তার দরকার। সেই সময় কিন্তু সিপিইউ কিন্তু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে। সিপিইউ কিন্তু ওয়েট করে বসে নেই যে P1 এখন ইনপুট অপারেশন করছে, আমি দেখবো বসে বসে। সে কিন্তু অন্য কোনো অপারেশন করতে শুরু করে দিয়েছে। তাহলে যে টাইমটাতে প্রসেস আমার স্পেন্ড করছে, কতটা টাইম স্পেন্ড করছে প্রসেসটা ইনপুট অপারেশনের জন্য? 2 মিলি সেকেন্ড। তাহলে এই টাইমটা কি বলা হয়? ইনপুট আউটপুট টাইম। আর একটা প্রসেস বেসিক্যালি দু রকম টাইপের হতে পারে। আমি যদি বলি যে P1 টাকে আমি যদি বলি যে সিপিইউ বাউন্ড প্রসেস, এটা এক ধরনের প্রসেস, সিপিইউ বাউন্ড প্রসেস। আবার আমি বলতে পারি যে P2 কে বলতে পারি যে P2 হচ্ছে তোমার ইনপুট আউটপুট বাউন্ড প্রসেস বা আইও বাউন্ড প্রসেস। এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, সিপিইউ বাউন্ড প্রসেস আর হচ্ছে আইও বাউন্ড প্রসেস। কি ডিফারেন্স? না, সিপিইউ বাউন্ড যে প্রসেসগুলো হয়, সেই প্রসেসগুলো বেশিরভাগ টাইম তারা সিপিইউর কাছে স্পেন্ড করে। তাদের কিন্তু সিপিইউ টাইমটা বেশি দরকার লাগে। মানে যদি ধরি যে P1 প্রসেসে তোমার টোটাল তোমার ধরে নাও 10 মিলি সেকেন্ড টাইম লাগে, তার মধ্যে সে কিন্তু 8 মিলি সেকেন্ড কিন্তু সিপিইউর কাছ থেকে তার সার্ভিস দরকার, আর হয়তো 2 মিলি সেকেন্ড তার হয়তো তো ইনপুট আউটপুট অপারেশনের জন্য দরকার। তাহলে সব থেকে বেশি টাইমটা সে কোথায় স্পেন্ড করছে? সিপিইউর কাছে। তার জন্য সেই ধরনের প্রসেসগুলোকে বলা হয় সিপিইউ বাউন্ড প্রসেস, যারা সিপিইউর অপারেশনটা যাদের বেশি দরকার পড়ে। আবার কিছু প্রসেস আছে যে সিপিইউর কাছ থেকে হয়তো অল্প একটু সার্ভিস পেলেই হলো, বাকি কাজটা সে তো নিজে নিজেই করে নিতে পারবে। সে বেশিরভাগ সময়টা কিন্তু ইনপুট আউটপুট অপারেশন পারফর্ম করে, আর অল্প সময় হয়তো সিপিইউর কাছ থেকে সে সার্ভিস নেয়। ধরলাম যে প্রসেস P2, তারও 10 মিলি সেকেন্ড টাইম দরকার লাগে এক্সিকিউশনের জন্য টোটালি, কিন্তু সে 2 মিলি সেকেন্ড তার সিপিইউ টাইম দরকার লাগে, আর 8 মিলি সেকেন্ড ধরে সে ইনপুট আউটপুট অপারেশন পারফর্ম করে। অতএব এই ধরনের যে প্রসেসগুলোকে বলা হয় আইও বাউন্ড প্রসেস। তারা কিন্তু বেশিরভাগ সময়টা তারা ইনপুট আউটপুট অপারেশন করতে ব্যস্ত। আর সিপিইউ বাউন্ড প্রসেসের ক্ষেত্রে কিন্তু তারা বেশিরভাগ সময়টা কিন্তু সিপিইউর কাছ থেকে তারা টাইমটা ডিভোট মানে নিতে চায়, বা টাইমটা কিন্তু বেশি ডিভোট করে সিপিইউ তাদেরকে। তাহলে ইনপুট আউটপুট টাইমের কনসেপ্ট কিন্তু সেই ইনপুট আইও বাউন্ড প্রসেস থেকেই অ্যাকচুয়ালি আসে। যেটা হচ্ছে the time a process spends in performing input output operation, ইনপুট আউটপুট অপারেশন, তখন সেই টাইমটাকে আমরা বলতে পারছি ইনপুট আউটপুট টাইম। ওকে, আর লাস্ট যে টাইমের এক্সিকিউশনটা মানে টাইম এস্টিমেটটা, দ্যাট ইজ আ থ্রুপুট টাইম। এই থ্রুপুট অ্যাকচুয়ালি একটা কনসেপ্ট, আমরা নেটওয়ার্কে আমরা থ্রুপুট পড়ছিলাম, মনে পড়ছে?
থ্রুপুট, আমাদের কিন্তু টাইম এখানে হচ্ছে থ্রুপুট টাইম। থ্রুপুট বলতে বোঝায় যে আমি একটা পার্টিকুলার টাইমে কতগুলো প্রসেসকে আমরা এক্সিকিউট করছি বা কমপ্লিট করছি, তাকে বলা হয় থ্রুপুট। আমার সিস্টেম 1 সেকেন্ডে 50টা প্রসেসকে এক্সিকিউট করে, তাহলে আমার থ্রুপুটটা কিন্তু হচ্ছে 50/সেকেন্ড, আমার সিস্টেমের থ্রুপুট। আর তোমার সিস্টেম ধরে নাও হয়তো 1 সেকেন্ডে হয়তো তোমার 500টা প্রসেসকে এক্সিকিউট করতে পারে, তোমার কিন্তু থ্রুপুটটা বেশি, তোমার কিন্তু পারফরমেন্সটাও বেশি তোমার সিস্টেমে। তাহলে থ্রুপুট টাইমটা হচ্ছে যে নাম্বার অফ প্রসেসেস কমপ্লিটেড পার ইউনিট টাইম। যে আমি সেটা ইউনিট টাইমটা আমার 1 সেকেন্ড হতে পারে, 1 মিলি সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে। তাহলে পার ইউনিট টাইমে তোমার কতগুলো প্রসেস কমপ্লিট হচ্ছে, তো সেই টাইমের যে এস্টিমেটটা তাকে আমি বলছি থ্রুপুট টাইম। ওকে, দ্য নাম্বার অফ প্রসেসেস, এটা কিন্তু ভ্যারি করে সিস্টেম টু সিস্টেম, দ্য নাম্বার অফ প্রসেসেস কমপ্লিটেড পার ইউনিট টাইম, কমপ্লিটেড পার ইউনিট টাইম, সেই টাইমটাকে আমরা, সেই নাম্বার অফ প্রসেসগুলোকে আমরা বলছি যে থ্রুপুট টাইম। ওকে, আর থ্রুপুট যখন বলবো তখন কিন্তু আর টাইমটা কিন্তু নিয়ে আসবো না, যে কতগুলো প্রসেস তোমার একটা ইউনিট টাইমে এক্সিকিউট হচ্ছে। ওকে, তাকে আমরা বলছি থ্রুপুট টাইম। তো আমাদের সিপিইউ শিডিউলিং এর জন্য কিন্তু এই প্রত্যেকটা টাইম এস্টিমেট কিন্তু খুবই এসেনশিয়াল, বিশেষ করে রেসপন্স টাইম, বাস টাইম, আর হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, তার সঙ্গে হচ্ছে ওয়েটিং টাইম। এই 4টে টাইম কিন্তু আমাদের সবসময় দরকার লাগবে, সবসময় কিন্তু আমাদের 4টে টাইমে কিন্তু কনসেপ্ট আমাদেরকে জানতে হবে বা আমাদের এটা দরকার লাগবে। তাহলে এখন যদি তোমাকে আমি বলি যে ওয়েটিং টাইমের কোনো এক্সপ্রেশন তুমি আমাকে বলতে পারবে, যে ওয়েটিং টাইম ইকুয়ালস টু কোনো এক্সপ্রেশন বলতে পারবে যে কাকে ওয়েটিং টাইম বলা হয়? আমি তো ওয়েটিং টাইম তোমাকে মানে ডেফিনেশনটা বলেছি যে হোয়াট ইজ ওয়েটিং টাইম। আমি যে এখন এক্সপ্রেশন দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি কাকে ওয়েটিং টাইম বলবো, এতগুলো টাইম আমরা এস্টিমেট করলাম, তাহলে ওয়েটিং টাইম ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? ডব্লিউটি ইকুয়ালস টু কি বলতে পারি বলো দেখি। যেখানে যদি আমরা ডব্লিউটি এক্সপ্রেস করি, ডব্লিউটি ইকুয়ালস টু আমরা কি বলতে পারি যদি আমি এক্সপ্রেশন দিয়ে বলার চেষ্টা করি? কিন্তু আগে বলিনি কেন? এখন আগে আমি সমস্ত টাইমগুলো আমরা জানতাম না, এখন সমস্ত টাইমগুলো তোমার জেনে নেওয়ার পর এখন তোমাকে বলছি যে ওয়েটিং টাইমের একটা এক্সপ্রেশন বলো, যেটা দিয়ে আমরা ওয়েটিং টাইমটাকে আমরা ডিনোট করতে পারবো। যে ওয়েটিং টাইম ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ট বাই আ প্রসেস ওয়েটিং ইন দ্য রেডি কিউ। তো সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করতে পারি? যে সময়টা সে ওয়েট করছে রেডি কিউতে, সেই টাইমটা আমাকে বের করে নিতে হবে। এটা বলা আমাদের উচিত ছিল, আমি দেখো একটা এক্সপ্রেশন লিখেছি এখানে, যে টার্ন টাইম ইকুয়ালস টু বাস টাইম প্লাস ওয়েটিং টাইম। তাহলে এখান থেকে যদি আমি ওয়েটিং টাইমটা যদি বের করতে চাই তাহলে কি করব? ওয়েটিং টাইমটা আমার ডান দিকেই থাকলো, কোনো অসুবিধা নেই। ওয়েটিং টাইম ইকুয়ালস টু, আমি যখন বলতে পারি তো টার্ন টাইম মাইনাস বাস টাইম বলতে পারি? ইয়েস অর নো? দেখো তো, পারি না বলতে? তুমি একটু ভাবো, নিজের মধ্যে ভাবো, নিজেকে প্রশ্ন করো যে হ্যাঁ ওয়েটিং টাইম ইকুয়ালস টু টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম বলা যায় তো? কারণ টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে তোমার টোটাল টাইমটা, আর বাস টাইম তোমার হচ্ছে যেটুকু সময় তোমাকে সিপিইউ নিয়ে কাজ করছে, আর তার মানে তো বাকি সময় তোমাকে ওয়েট করতে হচ্ছে। তাহলে ওয়েটিং টাইম ইকুয়ালস টু টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, এটা কিন্তু ওয়েটিং টাইমের এক্সপ্রেশনটা। ওকে, ওয়েটিং টাইম ইকুয়ালস টু টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, বিটি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েটিং টাইমের এক্সপ্রেশন। তোমাকে এক্সপ্রেশনটা মনে রাখতে হবে, আর তোমাকে টার্ন অ্যারাউন্ড টাইমের তোমাকে এক্সপ্রেশনটা মনে রাখতে হবে। তুমি আইদার মনে রাখতে পারো বাস টাইম প্লাস ওয়েটিং টাইম, বা তুমি মনে রাখতে পারো কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, তাই তো? যেটা খুশি তুমি এটাকে মনে রাখবে বা এটাকে মনে রাখবে, যেটা খুশি মনে রাখতে পারো। কারণ এই দুটো দিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে, আমাদেরকে শিডিউলিং অ্যালগরিদম আমাদেরকে অ্যাভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম বের করতে হয় বা অ্যাভারেজ ওয়েটিং টাইম আমাদেরকে বের করতে হয়। তার জন্য এই দুটো টাইম কিন্তু খুব এস্টিমেটটা খুবই দরকার। ঠিক আছে, এবার আমরা এই যে কনসেপ্টগুলো আমরা দেখলাম, তো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমরা এই সিম্পল যে এক্সাম্পলটা তোমার দেবো, তার জন্য কিন্তু তোমাকে ডিফারেন্ট শিডিউলিং অ্যালগরিদম ব্যবহার করতে হবে। তো আমি সেটা অ্যালগরিদমের রেসপেক্টেই আমি জিনিসটাকে বলার চেষ্টা করব। তো বেশ, আমরা একটু দেখি। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল নিই, সেখান থেকে তোমার মেনলি আমরা টার্ন অ্যারাউন্ড টাইম আর হচ্ছে ওয়েটিং টাইমটাকে আমরা বের করার চেষ্টা করি, পারি কিনা দেখি।
যে আমরা যেভাবে তোমার এক্সপ্রেশন এখানে সেট করলাম সেই এক্সপ্রেশন দিয়ে এটাকে আমরা করতে পারি কিনা একটু আমরা দেখি সবাই। তোমাকে কিছু সেট অফ প্রসেস দিয়ে দেওয়া আছে, তাদের অ্যারাইভেল টাইম দেওয়া আছে, তাদের তোমার পাস টাইম দিয়ে দেওয়া আছে। ধরে নাও আমি এখানে একটা টেবিল করছি প্রসেস, আমি কিন্তু কোনো সিডলিং অ্যালগরিদম কিন্তু এখনো বলছি না, এরপরে বলবো। তোমাকে দেওয়া আছে অ্যারাইভেল টাইম আর তোমাকে দেওয়া আছে পাস টাইম। আমি যখনই প্রসেস বলছি, অ্যারাইভেল টাইম বলছি, পাস টাইম বলছি, তোমাদের কিন্তু ভেবে নেওয়া উচিত যে কাকে অ্যারাইভেল টাইম বলা, একবার রিকল করে নেওয়া উচিত যে কোনটা অ্যারাইভেল টাইম আর কোনটা পাস টাইম, তাহলে কিন্তু কনসেপ্টগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে তোমার চারটে প্রসেস দেখিয়েছি, প্রসেস P1, P2, P3 আর হচ্ছে P4। তাদের অ্যারাইভেল টাইম আর বাস টাইমটা আমি রেসপেক্টিভলি এখানে আমি লিখছি 0, 1, 2, 3। আর বাস টাইমগুলো আমি রেসপেক্টিভলি এখানে লিখছি, সেটা হচ্ছে 5, 3, 8 আর হচ্ছে 6। তাহলে প্রসেস P1 এর অ্যারাইভেল টাইম 0 বলতে তুমি কি বোঝো? তার অ্যারাইভেল টাইমটা 0 বলতে তুমি কি বোঝো বলো? P1 সবচেয়ে প্রথম অ্যারাইভ করেছে। P1 সবথেকে বা 0 টাইমে সে অ্যারাইভ করেছে, মানে সবথেকে প্রথম সে অ্যারাইভ করেছে। ঠিক ঠিক বলেছো, 0 টাইমে সে অ্যারাইভ করেছে। P1 এর বাস টাইম 5 বলতে তুমি কি বোঝো? আমি ধরলাম যে এই টাইমের যে এস্টিমেট গুলো তুমি কনসিডার করো, এটাকে হচ্ছে ইন মিলি সেকেন্ড। তাহলে P1 এর বাস টাইম 5 মিলি সেকেন্ড বলতে কি বোঝায়? কি বোঝায় এটা? স্যার এক্সিকিউশন করতে এই টাইমটা লেগেছে। তাহলে P1 এর এক্সিকিউশনের জন্য সিপিইউ যে টাইমটা তাকে ডিভোট করে সেটা হচ্ছে 5 মিলি সেকেন্ড, তাই তো? P2 3 মিলি সেকেন্ডে তার এক্সিকিউশন হয়ে যায়। P3 সিপিইউর কাছ থেকে 8 মিলি সেকেন্ড টাইম পেলে তার এক্সিকিউশন হয়ে যায়। P4 এর 6 মিলি সেকেন্ড টাইম পেলে তার এক্সিকিউশন হয়ে যায়। সবার প্রথমে P1 এসছে, তারপরে P2 এসছে, তারপরে P3 এসছে, তারপরে P4 এসছে। ঠিক আছে? তাহলে এখন যদি আমি ভাবি যে আমার যে কটা প্রসেস অ্যারাইভ করেছে তারা তোমার যেভাবে অ্যারাইভ করেছে, যে অর্ডারে তারা অ্যারাইভ করেছে সেই অর্ডারে তারা এক্সিকিউশন হবে। তাহলে P1 সবার প্রথমে অ্যারাইভ করেছে। তাহলে এখন যদি আমরা কমপ্লিশন টাইম বের করতে চাই, আমি যদি এখন কমপ্লিশন টাইম যদি তোমার ক্যালকুলেট করতে চাই, যে কমপ্লিশন টাইম বের করব, প্রত্যেকটা প্রসেসের আমরা কমপ্লিশন টাইম বের করব। আর আমরা এটাও ভেবেছি যে তারা যেভাবে এসছে সেই অর্ডারই তারা তোমার যে অর্ডারে এসছে তাদের কিন্তু সেভাবেই আমরা এক্সিকিউশন করাবো। তাহলে কমপ্লিশন টাইম এখন যদি আমরা বের করতে যাই প্রত্যেকটা প্রসেসের রেসপেক্টে, তাহলে আমাকে বলতে হবে তোমাদেরকে যে P1 এর কমপ্লিশন টাইম কত? P1 এর কমপ্লিশন টাইম কত? স্যার 5। কারণ P1 স্টার্ট করেছে 0-তে আর সে কমপ্লিট করছে কোথায়? 5-এ। কারণ দেখো, কারণ তোমার 0 থেকে সে শুরু হয়েছে আর তার বাস টাইম কত? 5। তার মানে তো আফটার 5 মিলি সেকেন্ড সে কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ কমপ্লিশন টাইমটা কিন্তু হচ্ছে 5, তাই তো? তার কমপ্লিশন টাইমটা কিন্তু হচ্ছে 5। P2 এর কমপ্লিশন টাইম কত? 8। P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 8। কেমন করে বললে 8? কারণ P2 তোমার কখন স্টার্ট হয়েছে? P1 কমপ্লিট হওয়ার পরই তো P2 স্টার্ট হবে। আমি তো বলেছি যে অর্ডারে তারা এসছে সেই অর্ডারে তারা কমপ্লিট হবে, তারপর কিন্তু তোমার নেক্সটটা স্টার্ট হবে। তাহলে P1 কমপ্লিট হচ্ছে তোমার 5-এ, যেহেতু তোমার P1 এর পরে P2 এসছে, অতএব 5 এর পর থেকে তোমার শুরু হবে তার বাস টাইম কত? না 3। অতএব 5 প্লাস 3 করলে কত হবে? 8। তার কমপ্লিশন টাইমটা কিন্তু হচ্ছে 8। P3 কমপ্লিশন টাইম বলো সেই রেসপেক্টে, সেভাবে বলো ক্যালকুলেট করে। 8 প্লাস 8, তাই না? 8 প্লাস 8 মানে হচ্ছে 16। P4 এর কমপ্লিশন টাইম কত? 16 প্লাস 6 22। দ্যাট ইজ দ্য কমপ্লিশন টাইম। এবার যদি আমি তোমাকে বলি যে কমপ্লিশন টাইম, এটা আরেকবার বলবেন? হ্যাঁ আরেকবার বলবো। P1 কখন এসছে আমাকে বলো? P1 কখন এসছে? 0-তে এসছে। P1 এর বাস টাইম কত? 5। তাহলে তোমার 0 থেকে তাহলে যদি সার্ভিস দেয় সিপিইউ, তাহলে তোমার তাকে সার্ভিসটা দিয়ে কমপ্লিট করতে কতক্ষণ লাগবে? 5 মিলি সেকেন্ড লাগবে। তাহলে 5 তার কমপ্লিশন টাইম, মানে 5-এ গিয়ে সে কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে অ্যাট টাইম 5-এ গিয়ে সে কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই তো?
P2 তোমার দেখো তোমার P2 তোমার তো P1 এর পরে আসছে, তাহলে P1 তোমার 5 মিলিসেকেন্ড এক্সিকিউট করছে, তারপর থেকে তোমার তো P2 কে নিচ্ছে সিপিইউ, তাহলে 5 থেকে 3 যোগ করলে কত হবে 8। আবার P2 এর পর তোমার যেহেতু P3 আসছে, তাহলে 8 এর পর থেকে আরো 8 সেকেন্ড হলে আরো 8 মিলিসেকেন্ড হলে কত হয় 16, মানে 16 মিলিসেকেন্ড আমার তোমার P3 কমপ্লিট হচ্ছে, 22 মিলিসেকেন্ড আমার তোমার P4 কমপ্লিট হচ্ছে, কারণ 16 প্লাস 6 মানে হচ্ছে 22। বুঝতে পেরেছো? দ্যাট ইজ দ্য কমপ্লিশন টাইম। হ্যাঁ স্যার। এবার তুমি যদি বলা হয় যে টার্ন অ্যারাউন্ড টাইম বের করবো এবার প্রত্যেকটা প্রসেসে, তাহলে প্রসেস P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কি করে বের করবে? স্যার কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম করে। কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম করে, তাহলে আমরা তো জেনে এসেছি একটু আগে যে ট্যাট ইকুয়ালস টু কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তুমি দেখো কমপ্লিশন টাইম তুমি সবার জানো, অ্যারাইভাল টাইমও তুমি সবার জানো, তুমি এখন মাইনাস করে দিলে তোমার বেরিয়ে যাবে। তাহলে P1 এর কমপ্লিশন ট্যাট কত হবে? কমপ্লিশন টাইম হচ্ছে 5 মাইনাস তার অ্যারাইভাল টাইম কত না 0, তাহলে 5 মাইনাস 0 করে কত পাচ্ছ? এখানে 5 পাচ্ছ, তাই না? P2 ট্যাট কত হবে বলো? 7 8 মাইনাস 1, তার মানে 7 পাচ্ছ, তাই তো? পাচ্ছি তো আমরা, এইভাবে তো আমরা বের করবো, তাই না? তারপরে P3 16 মাইনাস 2, that is a 14। P4 এর 22 মাইনাস 3, that equals to 19। তারা কিন্তু ট্যাট পেয়ে গেলাম। এখন যখন ট্যাট যখন পেয়ে গেছি, বাস টাইম যখন বলা আছে, এখন নিশ্চয়ই আমরা ওয়েটিং টাইমটা বের করে নিতে পারবো। সেই থেকে এক্সপ্রেশন থেকে আমরা কি জানি যে ওয়েটিং টাইম ইকুয়ালস টু ট্যাট মাইনাস বিটি, তাই না? ওয়েটিং টাইম ইকুয়ালস টু ট্যাট মানে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। আমি প্রত্যেকটা প্রসেসে দেখো টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে গেছি, বাস টাইম তো দেওয়া আছে গিভেন। অতএব আমি এখন প্রসেস P1 এর ওয়েটিং টাইম বের করব। কত হবে? 0 5 মাইনাস 5, তার মানে 0, তাই না? P2 7 মাইনাস 4 স্যার 3 7 মাইনাস 3, দ্যাট ইকুয়ালস টু 4, তাই না? আমরা সবাই বুঝতে পারছি তো? খুব সহজ, কিন্তু খুব সহজ। তারপরে তোমার কি হবে? P3 14 মাইনাস 8, 14 মাইনাস 8, দ্যাট ইকুয়ালস টু 6। আর P4 এর ওয়েটিং টাইম 19 মাইনাস বলো 30। ট্যাট মাইনাস বিটি মানে 6, তার মানে তোমার হচ্ছে 13। ওয়েটিং টাইম আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার যদি আমাকে বলে যে স্যার রেসপন্স টাইম বের করে দেখান এখান থেকে প্রতিটা প্রসেসের, আমরা এবার রেসপন্স টাইম বের করব। রেসপন্স টাইম মানে কি বলেছিলাম? ফার্স্ট সিপিইউ টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। এক্স্যাক্টলি, ফার্স্ট সিপিইউ টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। ফার্স্ট সিপিইউ টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। বেশ, তাহলে যদি এখন যদি আমরা P1 এর যদি আমরা রেসপন্স টাইম বের করি, তাহলে P1 এর ফার্স্ট সিপিইউ টাইম কত বলো? P1 এর ফার্স্ট সিপিইউ টাইম বলো? 0 স্যার 0। আর P1 এর অ্যারাইভাল টাইম কত? 0। তাহলে 0 মাইনাস 0 মানে কত হচ্ছে? 0। তাহলে P1 এর তোমার রেসপন্স টাইম কত? 0। তার মানে P1 0 তে এসছে, সে 0 তেই কিন্তু রেসপন্স পেয়ে গেছে সিপিইউর কাছ থেকে। এবার আমাকে বলো তো P2 রেসপন্স টাইম কত হবে? P2 এই একই ফর্মুলা দিয়ে P2 এর ফার্স্ট সিপিইউ টাইম কত? 1। না না স্যার 8 মাইনাস 1 না, 5 প্লাস 1 6 5 প্লাস কেন 1 টা কেন হবে? তোমার তো P1 এর 5, তাহলে 5 এর পরই তো তোমার P2 সার্ভিস পেয়ে যাচ্ছে, তাই না? মানে তার মানে তো এট 5 মিলিসেকেন্ড তোমার তো P2 তোমার ইয়ে পাচ্ছে, সার্ভিস পাচ্ছে। তাহলে ফার্স্ট সিপিইউ টাইম তো তার মানে কত? P2 5, তাই না? আর তার থেকে তার অ্যারাইভাল টাইম কত না 1, তার মানে দেখো তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার 4। আমার তো শুরু হচ্ছে কি থেকে? দেখো তোমার দেখো শুরুটা তোমার কি থেকে হচ্ছে? 0 থেকে শুরু হচ্ছে না? 0 মিলিসেকেন্ড থেকে তোমার শুরু হচ্ছে তো টাইমটা, তা তোমার তো 1 কমবে। তাহলে এই রেসপেক্টে
যদি আমি বলি যে P3 কে P3 এর ফার্স্ট সিপিইউ টাইম কত, P3 এর ফার্স্ট সিপিইউ টাইম কত? স্যার 3 3 minus 2. P3 P3 Sir, 8 minus 2. 8 minus 2, তার মানে 8 minus 2 that equals to 6. এটা হচ্ছে P3 এর রেসপন্স টাইম। আর P4 এর রেসপন্স টাইম কত? 16. 16 minus বলো 3. 3 6 minus 3. 3 that equals to 13. 16 minus 3 that equals to 30. তো এইভাবে কিন্তু আমাদের টাইম এস্টিমেট গুলোকে বের করতে হবে। আমি কিন্তু একটা রেসপেক্টে তোমাকে জাস্ট দেখিয়েছি। ওকে, একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে তার রেসপেক্টে তোমাকে যেগুলো টাইম দরকার আমাদের সেই টাইমগুলো কিন্তু আমি এখানে দেখিয়েছি। কারণ দেখো আমার রেসপন্স টাইম ইকুয়ালস টু ফার্স্ট সিপিইউ টাইম মাইনাস অ্যারাইভেল টাইম। তাহলে আমার P1 প্রসেসটা তাকে ফার্স্ট সিপিইউ কখন তাকে নিচ্ছে না জিরোতে তাকে নিচ্ছে, তাই না? দি তাকে তোমার ধরে নাও 5 সেকেন্ড তাকে টাইম দিচ্ছে, তাই না? তাকে তো কমপ্লিট, তার মানে 0 মাইনাস 0 করে আমি এখানে 0 পাচ্ছি। তাহলে P2 তোমার কখন সার্ভিস পাচ্ছে না 5 এ সার্ভিস পাচ্ছে প্রথম, আর সে অ্যারাইভ করছে কখন না 1 এ। তাহলে 5 মাইনাস 1 তার মানে তো 4, তার হচ্ছে রেসপন্স টাইম হচ্ছে 4। তো এইভাবে কিন্তু আমাদেরকে রেসপন্স টাইমটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন যদি তোমাকে বলে যে অ্যাভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম কত এই প্রসেসগুলোর, অ্যাভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম কত এখন AT ইকুয়ালস টু কত হবে এই কটা প্রসেসের? অ্যাভারেজ করবো তো, চারটে প্রসেসের তো আমরা টার্নঅ্যারাউন্ড টাইম তো পেয়ে গেছি, তো এটাকে যোগ করে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি হবে 5 প্লাস 7 প্লাস 14 প্লাস 19 বাই 4, এটা পাবো তোমার, ওটা হচ্ছে অ্যাভারেজ তোমার টার্নঅ্যারাউন্ড টাইম, তাই না? আমার যদি বলে এখন অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করতে, AWT বের করতে, তো P1 এর ওয়েটিং টাইম 0 পেয়েছি, P2 পেয়েছি 4, P3 পেয়েছি 6, আর P4 এর পেয়েছি 13, যোগ করে তোমার 4 দিয়ে ভাগ করে দেবো, অ্যাভারেজ ওয়েটিং টাইম পেয়ে যাবো। অ্যাভারেজ যদি আমাকে বলে অ্যাভারেজ রেসপন্স টাইম বের করতে ART, কি করে পাবো না 0 প্লাস 4 প্লাস 6 প্লাস 13/4, তাহলে আমরা অ্যাভারেজ সেখান থেকে রেসপন্স টাইম পেয়ে যাবো। ঠিক আছে? তো অনেক সময় তোমাকে এরকম কোনো একটা ডায়াগ্রাম দিয়ে বলবে যে তার অ্যাভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম বের করো, বা অ্যাভারেজ রেসপন্স টাইম বের করো, বা অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করো। মেনলি পরীক্ষা যেটা দেয় সেটা হচ্ছে যে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে দেয়, তার সঙ্গে বের করতে দেয় অ্যাভারেজ ওয়েটিং টাইম। ওকে, অ্যাভারেজ কমপ্লিশন টাইমও দেয় না, আর আবার তোমার রেসপন্স টাইমও কিন্তু দেয় না। দেয় মেনলি এই ট্যাট বের করতে অ্যাভারেজ, আর তোমাকে WT অ্যাভারেজ বের করতে দেয়। তাহলে সবাই বুঝতে পারলাম, এই এক্সাম্পলটা বুঝতে পারলাম চারটে টাইম এস্টিমেট কিভাবে বের করছি। মানে মেন কিন্তু এই চারটি কিন্তু মেন, এর উপরে কিন্তু বাকি টাইমগুলো কিন্তু তোমার এমনিতেই বেরিয়ে যাবে। এই চারটি হচ্ছে মেন। স্যার একটা কোশ্চেন আছে স্যার, রেসপন্স টাইম যে আছে স্যার RT সমান ফার্স্ট সিপিইউ টাইম, ওইটা কি কম্পিউটেশন টাইম ওটা? না, সিপিইউ কখন তাকে প্রথম টেক আপ করছে, সিপিইউ তাকে কখন তাকে টেক আপ করছে, তাকে সিপিইউ তাকে কখন রেসপন্স করছে, সেটা হচ্ছে তার রেসপন্স টাইম। P1 জিরোতে এসছে, P1 কে জিরোতেই রেসপন্স করে দিয়েছে সিপিইউ। P2 1 এ এসছে, কিন্তু P2 1 এ আসলে তো হবে না, সেই সময় তো সিপিইউ তোমার তো ব্যস্ত P1 কে এক্সিকিউট করতে। তাহলে P1 এর এক্সিকিউশন তোমার কখন কমপ্লিট হচ্ছে না 5 এ, 5 এ কিন্তু তোমার P2 কে রেসপন্স করছে, তাই না? এবার 5 এ তোমাকে P2 কে কেমন করছে না 5 এ তোমার ধরো তার কমপ্লিট হচ্ছে P1 এর, আর P2 তোমার ধরো 1 এ এসছে, তাহলে আমার ফার্স্ট সিপিইউ টাইম মাইনাস অ্যারাইভেল টাইম, তাহলে 5 মাইনাস 1, এটা হচ্ছে 4। আবার তোমার দেখো P3, তাহলে 5 প্লাস 3 জন্য তোমার P1 P2 কে এক্সিকিউট করেছে, তার থেকে তুমি বাদ দাও 2 কে, তুমি কি পাচ্ছ 6 P3 টা রেসপন্স টাইম। আবার P4 যখন তুমি করছো তখন দেখো 5 প্লাস 3 প্লাস 8, এইটাকে তোমার সবটা তো এক্সিকিউট আগে করে আসছে সিপিইউ, তারপরে তোমার 3 এ ধরো না P4 এসছে, তাহলে এই 5 3 8 3 8 প্লাস 8 করে কত হচ্ছে 16 হচ্ছে, তাহলে 16 মাইনাস 3 করে তুমি তোমার হচ্ছে 13।
ওকে স্যার, বুঝতে পেরেছি। তাই না? আমাকে কখন রেসপন্স করছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের টাইম এস্টিমেট গুলোকে এইভাবে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আর মেনলি আমাদের রেসপন্স টাইমটা আমাদের দরকার লাগে না, রেসপন্স টাইমটা আমরা এখানে জাস্ট বোঝার জন্য। আর আমি এখানে তোমাকে বললাম যে আমার প্রসেসগুলো তোমার যে অর্ডারে এসছে তাকে আমি কিন্তু সেই অর্ডারেই কিন্তু তাকে আমি সার্ভিস দিয়েছি। যে প্রথমে এসে তাকে প্রথমে সার্ভিস দিয়েছি, যে পরে তোমার এসে তাকে তোমার তারপরে দিয়েছি, আমি কিন্তু এই হিসেবেই তাকে কিন্তু সার্ভিস দিয়েছি। তাহলে এই ধরনের যে শিডিউলিং তাকে বলা হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ FCFS। যে প্রথমে এসছে তাকে আমি প্রথমে সার্ভ করেছি। P1 প্রথমে এসছে, আমার তার অ্যারাইভাল টাইমটা 0, তাকে আমি প্রথমে সার্ভ করেছি। তারপরে P2 এসছে, তারপর আমি তাকে সার্ভ করেছি। তারপরে P3 এসছে, তারপর আমি তাকে সার্ভ করেছি। তারপরে P4 এসছে, তারপর আমি P4 কে সার্ভ করেছি। মানে আমি তোমাকে যে এক্সাম্পলটা তোমাকে দিয়েছিলাম এই 4টে টাইম এস্টিমেট বের করার জন্য, সেটা কিন্তু আমরা এই FCFS এর রেসপেক্টে কিন্তু আমরা এগুলোকে সব বের করেছি, 4টে টাইম এস্টিমেট। ওকে, এবার আমরা FCFS এর কনসেপ্টে আমরা এবার আসবো। আমি তোমাকে যা তখন টাইম এস্টিমেট গুলো বলছিলাম যে কি করে আমার টাইম গুলোকে আমরা ক্যালকুলেট করবো। এবার আমি অ্যাকচুয়াল FCFS এর কনসেপ্টে আমরা এবার আসছি। এখানে কি আমরা FCFS এর কনসেপ্টটা আমরা এবার ডিসকাশন করব, বা FCFS অ্যালগোরিদম। এটা কিন্তু বেসিক্যালি CPU শিডিউলিং অ্যালগোরিদম। ওকে, CPU শিডিউলিং অ্যালগোরিদম। আমরা এবার FCFS এর কনসেপ্টে আসছি। এবার দেখো তোমার মানে কতটা ইজি লাগবে দেখো জিনিসটা বুঝতে। আমরা এখানে একটা জিনিস করবো, সেটা আমি আগে করিনি, সেটা হচ্ছে জ্ঞান চার্ট। ওকে, জ্ঞান চার্ট দিয়ে আমরা FCFS এর কনসেপ্টটাকে আমরা বোঝার চেষ্টা করতে, কতটা দেখো ইজি দেখো কনসেপ্টটা। তো ফার্স্ট একটু FCFS টা একটু জেনে নেওয়া যাক যে হোয়াট ইজ FCFS। তো FCFS বেসিক্যালি একটা শিডিউলিং অ্যালগোরিদম বা CPU শিডিউলিং অ্যালগোরিদম। টপিকটা কিন্তু আমরা এবার শুরু করছি, CPU শিডিউলিং অ্যালগোরিদম। মানে ইউনিপ্রসেসর সিস্টেমে আমরা CPU শিডিউলিং অ্যালগোরিদম গুলোকে আমরা দেখার চেষ্টা করছি। প্রথমে আমরা FCFS দিয়ে আমরা শুরু করব। ওকে, তো FCFS এ কি হয় না, যখন মানে যে প্রসেসটা রেডি কিউতে ফার্স্ট অ্যারাইভ করে তাকে কিন্তু মানে ফার্স্ট অ্যাসাইন করা হয় CPU কে। মানে CPU দেখে যে আমার মানে কে প্রথমে এসছে, না P1 প্রথমে এসছে, CPU কিন্তু P1 কে নিয়ে ফার্স্ট এক্সিকিউশন শুরু করে দেবে। যেমন করে আমার এখানে প্রসেস যে 0 না 1 দিয়েছিলাম, প্রসেস 1 তোমার যেহেতু 0 সেকেন্ডে এসছে, দেখো তার অ্যারাইভাল টাইম দেখো তোমার 0, মানে সবার আগে এসছে, CPU কিন্তু প্রসেস 1 কে নিয়ে সে কাজ করা শুরু করে দিয়েছে। তাহলে FCFS শিডিউলিং অ্যালগোরিদমের ক্ষেত্রে আমার যে প্রসেসগুলো ফার্স্ট রেডি কিউতে অ্যারাইভ করে তাকে কিন্তু ফার্স্ট CPU কে অ্যাসাইন করা হয়। এবার যদি কোনো টাই হয়ে যায়, যে ধরো না তোমার দুটো প্রসেস তোমার ধরো সেম টাইমে এসছে সিস্টেমে, সেম টাইমে, যদি তোমার টাই হয়ে যায় তাহলে যে প্রসেসটার আইডি সব থেকে কম তাকে প্রথমে এক্সিকিউট করা হয়। সাপোজ কিরকম ব্যাপারটা না, প্রসেস 1 আর প্রসেস 2, ধরো না প্রসেস 1 ধরো না তোমার 0 সেকেন্ডে অ্যারাইভ করছে, আর প্রসেস 2 ধরো না তোমার 0 সেকেন্ডেই হয়তো অ্যারাইভ করছে। এখন তো মানে কনফিউজড, অপারেটিং সিস্টেম তখন কনফিউজড হয়ে যাবে যে আমরা কাকে সার্ভিস দেবো। একে দিলে তোমার বলবে যে তোমার রেগে যাবে, বলবে আমি তোর সঙ্গে এসেছি। আবার যদি আমার P2 কে দেওয়া হয় তখন P1 বলবে যে আমি তোর সঙ্গে এসেছি। তখন ওএস একটা রুলস ফিক্স করে, কিরকম না, তখন দেখে যে যার আইডি সব থেকে কম, আইডি মানে কোনটা, এইটাকে বলা হয় আইডি, এই ভ্যালুটাকে বলা হয় আইডি। ঠিক আছে, এটা যেমন প্রসেস 1, এটা যেমন প্রসেস 2, এটা হচ্ছে এর আইডি হচ্ছে 1, এর আইডি হচ্ছে 2। তাহলে যার আইডি, তার মানে আইডি কার্ড ছোট সব থেকে, 1 এর দেখো আইডি সব থেকে ছোট P1 এর, তাহলে P1 কে কিন্তু ফার্স্ট সার্ভিস দেওয়া হবে, তারপরে তোমার P2 সার্ভিস পাবে। ঠিক আছে, আর এই টাইপের যে শিডিউলিংটা FCFS, আমরা নেক্সট দিন আমি তোমাকে দেখাবো যে শিডিউলিং বেসিক্যালি দু রকম টাইপের হয়। একটাকে বলা হয় প্রিএমটিভ শিডিউলিং, এটা আমি নেক্সট দিন বলবো, আজকে আমি FCFS-টা বলবো, আমি নেক্সট দিন এই টাইপটা মানে ক্লারিফাই করবো। একটা তোমার হচ্ছে প্রিএমটিভ, একটা তোমার হচ্ছে নন প্রিএমটিভ। এটা হচ্ছে নন প্রিএমটিভ। এই দুটোর মধ্যে খুব সুন্দর ডিফারেন্স আছে। কিরকম না, প্রিএমটিভ মানে হচ্ছে, ফার্স্টে নন প্রিএমটিভ বলি। নন প্রিএমটিভ মানে হচ্ছে, ধরে নাও CPU কে তুমি বললে যে তোমাকে 3টে প্রসেসকে তোমাকে এক্সিকিউট করতে হবে, P1,
P2 আর হচ্ছে P3। P1 এর ধরো না বাস টাইম হচ্ছে 5 মিলি সেকেন্ড, P2 বাস টাইম ধরো না 4 মিলি সেকেন্ড, আর P3 ধরো না বাস টাইম হচ্ছে 2 মিলি সেকেন্ড। সাপোজ সিপিইউ ফার্স্টে বলে দেবে যে এটা প্রিএমটিভ না নন প্রিএমটিভ, যাকে বলে দিলে যে হ্যাঁ এটা নন প্রিএমটিভ, তখন সিপিইউ বলছে তার মানে নন প্রিএমটিভ মানে যেটা বোঝায় সেটা হলো যে আমি যাকে একবার ধরবো তাকে শেষ না করে আমি ছাড়বো না। তার মানে কি না, সিপিইউ যদি P1 কে যদি তোমার এক্সিকিউট যদি তোমার স্টার্ট করে, ও কিন্তু P1 কে শেষ না করে ছাড়বে না, তা কিন্তু 5 মিলি সেকেন্ড তাকে টাইম দেবে, P1 এ পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু তবে সিপিইউ নেক্সট P2 তে আসবে। দ্যাট ইজ আ নন প্রিএমটিভ। তারপরে তোমার P2 কে আবার 4 সেকেন্ড টাইম দিল, P2 কমপ্লিট হয়ে গেল, তারপরে কিন্তু সে P3 এর কাছে আসবে, দিয়ে P3 কে সার্ভিস দেবে, তাকে আবার 2 মিলি সেকেন্ড টাইম দেবে। এটা হচ্ছে প্রিএমটিভ। আর এটা তোমার হচ্ছে নন প্রিএমটিভ। আর প্রিএমটিভ কেমন হবে? ধরে নাও সিপিইউ কে তুমি বললে তোমাকে 3টে প্রসেসকে এক্সিকিউট করতে হবে, কিন্তু প্রিএমটিভ ইন নেচার, P1 P2 আর হচ্ছে P3। তো সিপিইউ এখন P1 কে নিয়ে এক্সিকিউশন করছে, মাঝখান থেকে P2 এসে সিপিইউ কে ছাড়িয়ে নিয়ে গিয়ে বলছে যে আমাকে সার্ভিস দাও, সিপিইউ কিন্তু P1 কাছ থেকে ছেড়ে গিয়ে কিন্তু P2 কে সার্ভিস দিচ্ছে। দ্যাট ইজ দ্য প্রিএমটিভ। প্রিএমটিভ মানে প্রিএম কথাটার মানেই হচ্ছে কিন্তু ছাড়িয়ে নিয়ে আসা কারু কাছ থেকে। তাহলে এফসিএফএস কিন্তু সবসময় তার যে নেচারটা সেটা কিন্তু সবসময় হয় নন প্রিএমটিভ ইন নেচার। মানে এফসিএফএস এর ক্ষেত্রে সিপিইউ যখন কোনো প্রসেসকে যখন এক্সিকিউশন স্টার্ট করবে, তাকে কমপ্লিট না করে সে কিন্তু নেক্সট কোনো প্রসেসকে সে আর নতুন করে হাত দেবে না। আগে P1 কে কমপ্লিট করবে, তারপর P1 এ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে সে কিন্তু P2 কে সার্ভিস দেওয়া শুরু করবে। দ্যাট ইজ আ নন প্রিএমটিভ। ওকে, দ্যাট ইজ আ নন প্রিএমটিভ। তাহলে আমরা দেখতে পেলাম যে এফসিএফএস শিডিউলিং এর ক্ষেত্রে আমার the process which arrives first in the ready queue is firstly assigned to the CPU. Firstly assigned the CPU. আর যদি তোমার টাই হয়ে যায়, যার আইডি সব থেকে কম তাকে প্রথম সার্ভিস দেওয়া হয়। এই প্রিন্সিপাল মেনে কিন্তু এফসিএফএস কাজ করে। এবার এফসিএফএস এর এই যে কিভাবে কাজ করছে এফসিএফএস, সেটা রেসপেক্টে আমরা একটা এক্সাম্পল এবার আমরা দেখি, যে একটা প্রবলেম দেখি এফসিএফএস দিয়ে সেটাকে আমরা সলভ করবো। বলো স্যার, বলছি না প্রিএমটিভ এর ক্ষেত্রে কি এটা নির্দিষ্ট টাইম অনুযায়ী সেটা হবে না? তাহলে তো P2 যদি P1 এক্সিকিউশন করছে, P2 গেল, আবার P3 যদি দেয় তাকেই তো মানে হ্যাঁ P1 এর অবশ্যই বাকি থাকলো আমার একটা টাইমের অবশ্যই একটা এস্টিমেট আছে এখানে, যে 2 সেকেন্ড পর পর প্রিএম্প্ট হয়ে যাবে, সিপিইউ 2 সেকেন্ড পর পর প্রিএম্প্ট বা 2 মিলি সেকেন্ড পর পর প্রিএম্প্ট হয়ে যাবে। ঠিক আছে, টাইম তো অবশ্যই আছে, তাই না? এবার কোনো সময় ধরো তোমার 2 মিলি সেকেন্ড, কোনো সিস্টেমে তোমার ধরো 3 মিলি সেকেন্ড পর পর প্রিএম্প্ট হবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে তুমি কিভাবে ওএসটাকে ডিজাইন করেছো তার উপরে, বা তোমার সিপিইউ শিডিউলিং তুমি কোন টাইপের অ্যালগরিদম নিয়ে কাজ করছো তার উপর ডিপেন্ড করবে যে ওটা প্রিএম্প্ট হবে। মানে প্রিএম্প্ট হওয়া মানে হচ্ছে কারো কমপ্লিট না হয়ে তার কাছ থেকে সরে চলে আসা, দিয়ে অন্য একজনকে সার্ভ করা। বুঝতে পেরেছো? দ্যাট ইজ আ প্রিএমটিভ। আমরা প্রিএমটিভ টাইপের অ্যালগরিদম দেখবো, সেখানে গিয়ে প্রিএমশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা মানে খুব ক্লিয়ারলি বুঝতে পারবে যে হ্যাঁ এখানে প্রিএমশনটা কিভাবে হচ্ছে, বা এটাকে কেন প্রিএমটিভ বলা হবে। আমাদের যেমন পরবর্তী যে শিডিউলিংটা আমরা পড়বো এসজেএফ, তো সে কিন্তু আবার প্রিএমটিভও হয় বা নন প্রিএমটিভও হয়। তুমি একটা পার্টিকুলার কোনো অ্যালগরিদমকে তুমি কিন্তু প্রিএমটিভ বানাতে পারো বা নন প্রিএমটিভ বানাতে পারো, কিন্তু এফসিএফএস কিন্তু একমাত্র নন প্রিএমটিভ ইন নেচার, তাকে তুমি কিন্তু প্রিএমটিভ কিন্তু বানাতেই পারবে না এফসিএফএস কে। তাহলে আমরা একটা এক্সাম্পলের থ্রুতে আমরা এফসিএফএস এর কনসেপ্টটাকে আমরা বোঝার চেষ্টা করব, যে কেন সে নন প্রিএমটিভ, আর কি করেই বা আমার এফসিএফএস প্রতিটা প্রসেসকে সে সাব করে, আর তাকে কমপ্লিট না করে, প্রথম প্রসেসটাকে কমপ্লিট না করে কিন্তু সে নেক্সট প্রসেসে কিন্তু হাত দেয় না, বা নেক্সট প্রসেসটা কিন্তু সে ধরে না। ওকে, তো আমি এরকমভাবে একটা এক্সাম্পলকে কনসিডার করছি। প্রবলেম 1 ধরো, এটা আজকে আমরা এই প্রবলেমটাই পড়বো। অনেক সময় লাগবে, আমাদের এখনো 30 মিনিটস টাইম লাগবে এটা কমপ্লিট করতে, কিন্তু
যেহেতু আমরা সমস্ত টাইম এস্টিমেট গুলো জেনে এসেছি, আমাদের কিন্তু সেই আমাদের কিন্তু এখন দেখলেই আমরা বুঝতে পারবো। ওকে বলেছে এরকম ভাবে, কনসিডার দ্য সেট অফ 5 প্রসেসেস whose arrival time and bus time are given below. আর এই শিডিউলিং থেকে কিন্তু একটা প্রবলেম কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, এটা কিন্তু প্রবলেম কিন্তু পরীক্ষায় আসবে, 100% পরীক্ষায় আসবে, প্রতিবারই আসে, এবারও আসবে। তোমাকে একটা টেবিল দিয়ে দিয়েছে যেখানে তোমার 5টা প্রসেস থাকবে, তাদের অ্যারাইভেল টাইম আর বাস টাইমগুলো সেই টেবিলের মধ্যে দেওয়া থাকবে। এবার তোমাকে বলেছে যে আমি টেবিলটা পরে ড্র করছি। ইফ দ্য সিপিইউ শিডিউলিং পলিসি ইজ FCFS, তোমাকে কি পলিসি ফলো করছে সিপিইউ শিডিউলিংটা, তোমাকে সেটাও বলে দেবে। FCFS, then calculate the average waiting time and average turnaround time. তো তোমাকে ক্যালকুলেট করতে দিচ্ছে। ওকে, এবার টেবিলটা আমরা দেখবো যে কি রকম ভাবে আমাকে প্রতিটা প্রসেসে অ্যারাইভাল টাইম আর টার্নঅ্যারাউন্ড টাইম কিভাবে দেওয়া আছে। টেবিল আমি এখানে ড্র করছি। প্রসেস আইডি, অ্যারাইভাল টাইম, আর দেওয়া আছে তোমাকে বাস টাইম। এটা দেওয়া থাকলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা বাকি সবকিছু আমরা বের করে নিতে পারবো এর থেকে, তাই না? প্রসেস আইডি, অ্যারাইভাল টাইম আর হচ্ছে বাস টাইম। মোট এখানে 5টা প্রসেস আছে, P1, P2, P3, P4 আর হচ্ছে P5। প্রত্যেকের অ্যারাইভাল টাইম দেওয়া আছে 3, 5, 0, আবার 5, 4। বাস টাইমও দেওয়া আছে 4, 3, 2, 1, 3। এবার এটা রেসপেক্টে আমরা কি করব না, এটাকে আমরা FCFS দিয়ে আমরা এটাকে সলভ করে আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করব আর অ্যাভারেজ টার্নঅ্যারাউন্ড টাইমটা বের করব। কিন্তু একবারে তা করতে পারবো না, আস্তে আস্তে করতে হবে। তো এটাকে দেখানোর জন্য ফার্স্টে আমরা এই শিডিউলিংটা কিভাবে হচ্ছে FCFS দিয়ে সেটাকে বোঝানোর জন্য একটা চার্ট আমরা ড্র করব, যে চার্টটাকে বলা হয় গ্যান চার্ট। আমরা এবার সলিউশনটা স্টার্ট করছি। যে চার্টটাকে বলা হয় গ্যান চার্ট। ওকে, সেই গ্যান চার্টের থ্রু দিয়ে কিন্তু আমরা কিভাবে শিডিউলিংটা হচ্ছে তার একটা আউটলাইন ড্র করব, যেটাকে বলা হয় গ্যান চার্ট। ওকে, তো আমি এরকম ভাবে জাস্ট একটা বক্স করে করে আমরা গ্যান চার্টটাকে দেখাবো। এটা কিন্তু মেন, এটা করতে পারলে তোমার তার কোনো সমস্যা হবে না, আর বাকিটা তুমি কিন্তু এমনিতেই করে ফেলতে পারবে। এই গ্যান চার্টটা আমরা ড্র করব। আমার অ্যারাইভেল টাইম আমার দেখো 0 থেকে শুরু হচ্ছে, আমি এখানে কিন্তু টাইমটা আমি তোমার 0 থেকে স্টার্ট করছি, 0 দিলাম টাইমটা। এবার আমরা কাজটাকে শুরু করব। ভালো করে দেখো তো, 0 মানে অ্যারাইভেলটা কে প্রথমে এসছে সিস্টেমে? P3। তাহলে সিপিইউ এখন কাকে নিয়ে সার্ভিস দেবে, কাকে তোমার ফার্স্ট সার্ভিস দেবে? P3 কে দেবে। তো তাহলে এখন তোমার P3 তোমার 0 সেকেন্ডে তোমার তার সার্ভিস দেওয়া তাকে শুরু করলো। আপ টু P3 বাস টাইম কত? 2, তাই তো? P3 তোমার বাস টাইম কত? 2। তাহলে তাকে তোমার আপ টু P3 থেকে তোমার আপ টু 0 থেকে তোমার 2 পর্যন্ত সার্ভিস দিল, তাই না? তাকে আপ টু তোমার 2 সেকেন্ড, তুমি ভাবো এই বাস টাইমগুলো সব তুমি ভাবো মিলি সেকেন্ডে আছে। হ্যাঁ, আমি এটা দিয়ে দিচ্ছি। বা যদি তোমার কোনো ইউনিট দেওয়া না থাকে, তুমি তখন তুমি মিলি সেকেন্ড ভাবতে পারো। তুমি কিন্তু তাকে ডিফাইন করে নেবে যে হ্যাঁ, আমি টাইমটাকে আমি টাইম ইন মিলি সেকেন্ড। বা তুমি এটাকে ভাবতে পারো ইউনিট, মিলি সেকেন্ড না ভাবো 2 ইউনিট টাইম। তো এখন P3 কে এখন সিপিইউ 2 ইউনিট টাইম দিল, টাইম দিয়ে তাকে কমপ্লিট করে দিল, কারণ নন প্রিএমটিভ, তাকে কমপ্লিট করে দিল। তাহলে P3 কিন্তু এখন কমপ্লিটেড। তোমার কিন্তু P3 কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে, সে কিন্তু তোমার এখন সিস্টেম থেকে সে কিন্তু বেরিয়ে চলে গেছে, কমপ্লিশন তার হয়ে গেছে। এরপর কে সার্ভিস পাবে?
P1, কিন্তু 2 সেকেন্ডে তো মানে 2 মিলি সেকেন্ডে তোমার তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে সিপিইউ এখন তো 3-এ তোমার তো P1 আসছে, তাহলে এই যে 2 থেকে 3-এর মধ্যে তো একটা গ্যাপ আছে, তাই না? 1 সেকেন্ডে একটা গ্যাপ রয়েছে না, 1 মিলি সেকেন্ডে একটা গ্যাপ রয়েছে না? ইয়েস অর নো? একটা গ্যাপ রয়েছে তো? হ্যাঁ স্যার। 3-এ গিয়ে তোমার অ্যারাইভ করছে P1, তাহলে এই সময়টা তোমার 3-এ তোমার P1 অ্যারাইভ করছে, তাহলে এই টাইমটা কিন্তু সিপিইউ কিন্তু এই টাইমটা কিন্তু সে আইডেল থাকবে বা অন্য কোনো প্রসেসকে সে এক্সিকিউট করবে, কিন্তু আইডেল টাইম 2 থেকে 3, কারণ এই সময় কিন্তু কোনো প্রসেস নেই সিস্টেমে। আছে 2 থেকে 3-এর মধ্যে কোনো মানে 2 থেকে 3-এর মধ্যে কোনো প্রসেস, 3-এ তো গিয়ে তোমার এখন P1 এসছে, তাহলে 3-এ যখন গেল টাইমটা তখন কিন্তু P1 কিন্তু তখন কিন্তু মার্কেটে চলে এসছে। তাকে এবার সার্ভিস দেবে কতক্ষণ পর্যন্ত? 3 থেকে আপ টু তার বাস টাইম কত? 4। তাহলে 3 থেকে 4 হলে কত কোথাকে কমপ্লিট হবে বলো? স্যার 6। 3 থেকে 4 হলে তোমার 6 হবে, 7 হবে। তাহলে 7, তাহলে 3 + 4 মানে 7, তো 7-এ গিয়ে তোমার P1 কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এখন 7 সেকেন্ড পর দেখো সবাই কিন্তু মার্কেটে কিন্তু মানে অ্যাভেলেবেল হয়ে গেছে, তাই না? দেখো 5-এ এসে দেখো তোমার P2 P4 কিন্তু 5-এ এসছে, P5 দেখো 4-এ এসছে তার আগে, তাহলে এই 7-এ গিয়ে এবার তোমার কে সার্ভিস পাবে? P5 কে তোমার কতক্ষণ তুমি টাইম দেবে? তার বাস টাইম কত? 3। তাহলে 7 থেকে তুমি কতক্ষণ পর্যন্ত তাকে টাইম দেবে বলো? 10 পর্যন্ত। 10 পর্যন্ত, ঠিকই তাই, 10 পর্যন্ত সার্ভিস দেবো। তাহলে আমার কিন্তু এই টাইমের মধ্যে আমার P3 কমপ্লিট হয়ে গেছে, P1 কমপ্লিট হয়ে গেছে, P5 কমপ্লিট হয়ে গেল। এবার কে বাকি পড়ে আছে? P2 আর P4। P2 আর P4 আর একই টাইমে এসছে 5, তাদের অ্যারাইভেল টাইম হচ্ছে সেম, তাহলে কে সার্ভিস পাবে? যখন টাই হয়ে যায় তখন কি বলেছিলাম যে যার আইডি সব থেকে কম সে সার্ভিস পায়, তাহলে এখানে P2 আর P4 এর মধ্যে আইডিটা কম কার? P2, তাহলে এখন তোমার P2 সার্ভিস পাবে। P2 তোমার বাস টাইম কত? 3, তাহলে 10 থেকে আপ টু বলো, 10 থেকে আপ টু 13 পর্যন্ত, 10 থেকে 13 P2 সার্ভিস পেলো, P2 এখন কমপ্লিট হয়ে গেল। এরপর কে বাকি আছে? P4 বাকি আছে, এবার P4 তোমার সার্ভিস পাবে, এবার তোমার P4 সার্ভিস হবে। তাহলে P4 কে তোমার কতক্ষণ তুমি সার্ভিস দেবে? তার বাস টাইম কত? 1, তাহলে 13 থেকে তুমি 14 পর্যন্ত P4 কে সার্ভিস দেবে। এই চার্টটাকে বলা হয় গ্যান চার্ট, যে কে কখন সার্ভিস পাবে, কিভাবে পাচ্ছে, কতটা পাচ্ছে। আর এটা তো নন প্রিএমটিভ, যাকে ধরবে তাকে তো শেষ করে ছাড়বে, মাঝখান থেকে তো আর মানে প্রিএমপ্ট হওয়ার তো কোনো ব্যাপার নেই। তাহলে এই জ্ঞান চার্টটা আমরা সবাই বুঝতে পেরেছি, এফসিএফএস এর এই জ্ঞান চার্টটা সবাই বুঝতে পেরেছি কিভাবে কাজটা করলাম। দেখো খুব সহজ, কিন্তু এটা সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ, বাকিরা একটু রিপ্লাই করো তো, এটা সবাই বুঝতে পেরেছি কিনা। এটা কিন্তু বুঝতে হবে, এটা না বুঝলে কিন্তু তুমি বাকিগুলো করতেই পারবে না। আর এফসিএফএস তোমার সব থেকে সহজ, এটা না বুঝতে পারলে কিন্তু বাকিগুলো করতেই পারবে না। তোমাকে রিপ্লাই করো তো। হ্যাঁ, কিছুই নেই কিন্তু, আমরা 0 থেকে শুরু করছি। 0-তে তোমার P3 আসছে, তাকে 2 মিলি সেকেন্ড টাইম দিলাম 2 পর্যন্ত, তারপরে বসে আছি, কেউ নেই। হ্যাঁ, দোকান খুলে বসে আছি, কেউ নেই। 3-এ গিয়ে দেখছি P1 এসে ঢুকছে, আমি 2 থেকে 3 পর্যন্ত বসে আছি। 3-এ গিয়ে তোমার P1 যখন ঢুকছে, তখন তোমার 3 থেকে তোকে আমি সার্ভিস দিচ্ছি আপ টু, তার তখন 4 বাস টাইম, তার 3 থেকে তোমার 4 হলে কি হয়? 7 পর্যন্ত। আবার P5, তারপর তোমার তখন P5 চলে আসে তোমার 4 মিলি সেকেন্ডে, তাকে তোমার আবার 7 থেকে তাকে আবার ধরুন আপ টু তোমার ইয়ে মতো দিলাম, তার তো 3 বাস টাইম, 10 পর্যন্ত তাকে দিলাম। তারপরে P2 আছে, P2 কে তোমার 3 দিলাম 13, আর P2 পর তোমার P4 আছে, তার হচ্ছে 1 মিলি সেকেন্ড তার বাস টাইম, তাকে তার 13 থেকে দিলাম 14 পর্যন্ত। তাহলে এটা যখন আমার হয়ে গেল, তার মানে এখানে কিন্তু এই ব্ল্যাক যে বক্সটা আমি এখানে তোমার যে এই যে বক্সটা লিখেছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আইডেল টাইম বলতে পারো। সিপিইউ এটা কিন্তু আইডেল টাইম, এই সময় কিন্তু সিপিইউ বেসিক্যালি কোনো কাজ করে না। আর যদি অন্য তুমি যেভাবে তুমি ডিজাইন করবে, মানে মেনলি কিন্তু কোনো কাজ করে না, তুমি এটাকে আইডেল টাইম হিসেবে কিন্তু ট্রিট করো। আর বেশি কিছু ওখানটা যদি কিছু নাও করি তাহলে অসুবিধা আছে? স্যার ওইখানটা যেমন আমি ব্ল্যাক করে দিয়েছেন, যদি কিছু না করি তাহলে অসুবিধা আছে? তুমি ওখানে তুমি ব্ল্যাক করা মানে আমি তোমাকে দেখাচ্ছি এটা আইডেল টাইম বলে, তুমি না কিছু না করতেও পারতে, না করে তোমার তো একটা টাইম ওখানে তোমার ওটা ব্ল্যাঙ্ক হয়ে যেত না। না করে তোমার ভাবতো যে এখানে হয়তো আরে কিছু আছে, কোনো প্রসেস আছে। ব্ল্যাক করা মানে তুমি এখানে কিন্তু কোনো প্রসেসকে লিখতে পারবে না, আমি এখানে ব্ল্যাক করে দিয়েছি। বুঝতে আমি পারছো? স্যার 2 এর পর স্যার 0 এর পর 2, 2 এর পর ধরুন তো 7 লিখলাম, 2 এর পর 3 লিখেছি, তারপর 7 লিখেছি।
আচ্ছা। 2 এর পরে তোমার 7 দিলে তোমার কি হতো বলো তো? P1 তো 4, P1 তোমার 4 বাস টাইম, 2 এর পর তুমি তাহলে কি করে 7 দিতে পারতে বলো? পারতে? আর 2 এর পর তুমি তো 2 এর পর তুমি তো P1 কে দিতে পারবে না, কারণ P1 তখন তো এসে পৌঁছায়নি মার্কেটে। P1 তো তোমার 3 এ এসছে, তোমাকে তাহলে 3 থেকে তাকে তো এক্সিকিউশন শুরু করতে হবে তোমার, তাই না? অর্থাৎ 3 থেকে আমি তোমার 4 বাস টাইম, তো 3 থেকে তোমার 7 টাকা দিলাম P1 কে। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা সবাই জানি যে টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়ালস টু কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, আর ওয়েটিং টাইম ইকুয়ালস টু টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। জানি তো এটা আমরা সবাই। তাহলে এখন আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে তোমার টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করব আর ওয়েটিং টাইমটা বের করব। দেখো আমি এই টেবিলটাকে আমি আবার ড্র করছি, ঠিক আছে? আমি একটা কমন টেবিল ড্র করব যেখানে আমার সব টাইমগুলো থাকবে, প্রসেস আইডি মানে যেটা আমার দরকার অ্যাকচুয়ালি, এক্সিট টাইম বা কমপ্লিশন টাইম, এক্সিট টাইম, ওকে, এটা এক্সিট টাইম ভাবো, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম। এখন তুমি গ্যান চার্ট দেখে কিন্তু সব দেখো তুমি পেয়ে যাবে একসাথে, কত সহজে দেখো তুমি পাবে এক্সিট টাইমটাকে কিভাবে তুমি পাবে, দেখো সব কিছু গ্যান চার্ট থেকে পেয়ে যাবে। আর এই টার্ন টাইম আর এই আমি ফর্মুলা জানি, আমরা ওয়েটিং টাইমের ফর্মুলা জানি, আমরা কি জানি, টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়ালস টু ওয়েটিং এক্সিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, তাই না? বা টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়ালস টু এক্সিট টাইম, এক্সিট টাইম মানে তো কমপ্লিশন টাইম, তাই না, মাইনাস অ্যারাইভাল টাইম, অ্যারাইভাল টাইম, আর ওয়েটিং টাইম ইকুয়ালস টু টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। ঠিক আছে, এটা আমরা জানি সবাই। এবার আমরা এখান থেকে তোমার ক্যালকুলেট করব। আমার যতগুলো প্রসেস আইডি আছে ফার্স্টে বসিয়ে নিই, P1 থেকে P5 পর্যন্ত। P4 আর হচ্ছে P5। আগে তোমার আমার এখানে কিন্তু বাস টাইমটা তোমার দরকার লাগবে, কারণ টার্ন টাইম থেকে বাস টাইমটা বাদ দিলে তবে তোমরা ওয়েটিং টাইমটা পাবো। তো আমি এখানে এক্সিট টাইমটাকে একটু ছোট করে নিয়ে এখানে বাস টাইমটাকে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে বাস টাইমটাকে ঢুকিয়ে দিচ্ছি, আমাদের বাস টাইমটা দেওয়া আছে গিভেন, এটা হচ্ছে এক্সিট টাইম আর এটা হচ্ছে আমাদের বাস টাইম, বিটি বলে লিখে রাখলাম, ঠিক আছে? তো আমরা এখানে বাস টাইমগুলো তোমার সব তো দেওয়া আছে, আমি বাস টাইমগুলো সেখানে ভ্যালুগুলোকে বসিয়ে নেবো। 4 3 2 1 3 ছিল, 4 3 2 1 3। অ্যারাইভাল টাইম ছিল আমাদের এখানে অ্যারাইভাল টাইমটা, এক্সিট টাইম, অ্যারাইভাল টাইমটাও লাগবে, অথবা অ্যারাইভাল টাইমটাও লিখতে এখানে ভুলে গেছি, আমি এখানে অ্যারাইভাল টাইমটাকে যোগ করে দিচ্ছি, ঠিক আছে? এটাকে তুমি লেখো অ্যারাইভাল টাইম। অ্যারাইভাল টাইমটা ছিল তোমার 3 5 0 5 4, 3 5 0 5 4। এক্সিট টাইম, এবার আমরা এক্সিট টাইমটা বের করব। বেশ, P1 P2 P3 P4 P5 এর এক্সিট টাইম বের করব। দেখো তো গ্যান চার্ট থেকে বুঝতে পারছো কিনা এক্সিট টাইমটা? বলো তো P1 এর এক্সিট টাইম কত? বলো, P1 এর এক্সিট টাইম বলো, মানে P1 কোথায় কমপ্লিট হচ্ছে বলো? 7 7 এ কমপ্লিট হচ্ছে। 7 এ কমপ্লিট, আমরা 7। P2 13 13, P3 2 2, P4 14 আর P5 10। বোঝা আছে? এক্সিট টাইম তাহলে পেয়ে গেলাম। আমি ওগুলো কি তোমরা যেটা বললে আমি ওটাকে এখানে পুট করব, আমি এখানে এটাকে পুট করব এক্সিট টাইমটাকে। বেশ, আমি সবটাকে যদি এখানে আনার চেষ্টা করি, এটাকে ছোট করে দিলে সবটা চলে আসবে। বেশ, দেখো এবার দেখো পুট করছি, দেখো এক্সিট টাইমগুলো দেখো পুট করছি। P1 এর এক্সিট টাইম পুট করছি দেখো 7, P2 এর এক্সিট টাইম পুট করছি দেখো 13, তোমরা জাস্ট মেলাবে। P3 এর এক্সিট টাইম পুট করছি দেখো 2, P4 এর এক্সিট টাইম দেখো পুট করছি 14, আর P5 এর এক্সিট টাইম দেখো পুট করছি 10। দেখো তো
বুঝতে পারলে কিনা? আমি জাস্ট এতক্ষণ পর্যন্ত কিন্তু এটাকেই বের করলাম, আমার এটি দেওয়া আছে আর বিটিও দেওয়া আছে, পিআইডি তো দেওয়াই আছে, আমি জাস্ট তোমার এখান থেকে তোমার এক্সিট টাইমটাকে বের করলাম। এবার তোমার ট্যাট বের করবো, ট্যাট সমান কি এক্সিট টাইম মাইনাস অ্যারাইভেল টাইম। দেখো তুমি এক্সিট টাইম তো পেয়ে গেছো, আমি এখনই বের করলাম। দেখো তার দেখো বাঁ দিকে দেখো অ্যারাইভেল টাইম আছে। এবার বলো ট্যাট সমান বলো এবার। 7 মাইনাস 3 মানে 4, 13 মাইনাস 5 মানে এখানে 8, তাই না? 2 মাইনাস 0 মানে 2, 14 মাইনাস 5 মানে কত 9, আর 10 মাইনাস 4 মানে কত 6। তোমার দেখো অ্যারাইভেল টাইম, তোমার দেখো ট্যাট বেরিয়ে গেল, তাই তো? বেরোলো তো? কঠিন লাগলো কিছু ট্যাট ইয়ে করতে গেলে? এক্সিট টাইম বের করাটা কি কোনো কঠিন লাগলো? জ্ঞান চার্ট করার পর আমরা তো কোনো সমস্যা হবে আর বের করতে এক্সিট টাইমটা? হচ্ছে কোনো সমস্যা কি? না স্যার। তাহলে এখন ওয়েটিং টাইম বের করতে পারবে। দেখো ট্যাট মাইনাস বাস টাইম, ট্যাট তো পেয়ে গেছি, বাস টাইম তো আমার দেওয়া আছে। এখন তুমি ওয়েটিং টাইম বের করো। 4 মাইনাস 4 0, 8 মাইনাস 3 এখানে 5, 2 মাইনাস 2 করে কি পাচ্ছ 0, 9 মাইনাস 1 করে কি পাচ্ছ 8, তাই তো? আর 6 মাইনাস 3 করে কি পাচ্ছ 3। তাহলে এখন আমাকে বলো অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে বলেছে আমাকে কোশ্চেনে। কি পাবো আমরা? 4 প্লাস 8 প্লাস 2 প্লাস 9 প্লাস 6 বাই কত? 5 স্যার। 5। আর এখানে আবার ওয়েটিং টাইম বের করেছি, বলো স্যার 5.8 আর 3. বেশ 5.8 বললে আর 3 পয়েন্ট কত বললে? 2 স্যার। এটা 5.8 আর এটা হচ্ছে 3.2 বললে, তাই তো? আমি আর ক্যালকুলেশন করছি না, তোমরা যখন করেছো আমি জাস্ট বসিয়ে দিলাম। এবার ইউনিটটা কি লিখবো স্যার? আমার তো ওখানে কোনো ইউনিট বলেনি, আমি তখন এখানে লিখবো পাশে 5.8 ইউনিট বলে লিখবে, তুমি এখানে লিখবে 3.2 ইউনিট। এটা তোমার কাছে অ্যান্সার। আমাকে বলো তো, ক্লিয়ারলি বলো তো এটা বুঝতে পারলে কিনা? কোনো কঠিন লাগলো কোনো জায়গাতে? কোথাও কোনো কঠিন লেগেছে আমাকে বলো। তাহলে এই জ্ঞান চার্টটা হয়ে গেলে আমাদের কাছে এই টেবিলটা বানানো কোনো ফ্যাক্টর? যদি আমরা জ্ঞান চার্ট যদি ভালো করে বানাতে পারি, বল। প্রসেস P1 টা তো মানে 3 টাইমে অ্যারাইভ করেছিল, তাহলে ওয়েটিং টাইম কিভাবে 0 হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ প্রসেস P1 টা হ্যাঁ মানে P3 এর পরে অ্যারাইভ করেছিল, মানে 3 তে অ্যারাইভ করেছে, 7 এ কমপ্লিট করেছে, তাহলে ওয়েটিং টাইমটা 0 হলো কিভাবে? ওয়েট করতে তো হয়েছে। প্রসেস P3 আবার বলো কোশ্চেনটা। P1 প্রসেস P1 টা মানে 3 টাইমে অ্যারাইভ হয়েছে, হুম তার মানে তো তাকে ওয়েট করতে হয়েছে স্যার। না না, তুমি আমাকে বলো যে আমি এখানে, হ্যাঁ তুমি যে ওই এটা বলছো, কথাটা বলছো যে তাকে ওয়েট করতে হয়েছে। প্রসেস P1 সে 3 এ অ্যারাইভ করেছে, ঠিক আছে? সে 3 এ অ্যারাইভ করেছে, তো তুমি তার দেখো কমপ্লিশন হতে তোমার কতটা সময় লেগেছে? 4। তার দেখো তোমার 7 এ কমপ্লিট হয়েছে, তাই তো? তোমার কোশ্চেনটা কি বলো? বলছি তাহলে ওয়েটিং টাইম 0 হলো, ওটাই বলছি। সে কোনো ওয়েট করেছে? P1 কি এসে কোনো ওয়েট করেছে? সিপিইউ তার জন্য ওয়েট করে বসেছিল যে কখন P1 আসবে 3 এতে তাকে সার্ভিস দেবে বলে। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? P1 কিন্তু ওয়েট করেনি, সিপিইউ তার জন্য বসে আছে ওয়েট করে। আইডেল দেখো তোমার 1 সেকেন্ড দেখো আইডেল টাইম এখানে আমার। তো P1 3 এ এসেছে, তার 3 এ তোমার কিন্তু তার 2 এ কিন্তু তোমার সিপিইউ কাজ কমপ্লিট হয়ে গেছে P3 কে, 1 সেকেন্ড কিন্তু তোমার সিপিইউ বসে আছে তোমার P1 এর জন্য। তারপরে P1 কিন্তু এসেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সিপিইউ কে পেয়ে গেছে, তাকে 4 পর্যন্ত সিপিইউ সার্ভিস দিয়েছে, তোমার 7টাকে কিন্তু 7 এর মধ্যে কমপ্লিট করে বের করে দিয়েছে। সে 3 এ এসেছে, 7 এ কমপ্লিট হয়ে গেছে, তাহলে সে কোথায় ওয়েট করেছে? সে তো ওয়েট করেনি, তার তো বাস টাইম তো তোমার 4, 3 প্লাস 4 করে 7। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার। ঠিক আছে, একটু বুঝতে হবে কিন্তু, কনসেপচুয়াল অবশ্যই কিন্তু সহজ। হ্যাঁ, কনসেপ্ট যদি তোমার এখন যদি মাথায় ঢুকে যায় না, তুমি একদম ভুলবে না। হ্যাঁ, এইভাবে কিন্তু একটু ভাবতে হবে, আর কিছু না। তাহলে আমাদের এই জ্ঞান চার্টটা এফসিএফএস এর ক্ষেত্রে খুবই সহজ। এটা হয়ে গেলে আমরা এটা করতে আমাদের কোনো সমস্যা নেই, আর এটা যদি হয়ে যায় আমাদের তো এটি আর এই ডাব্লিউটি বের করতে তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে, পরীক্ষা কিন্তু এই তোমাকে অ্যাভারেজ টার্ন টাইমটাই বের করতে দেয় আর তোমাকে অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বের করতে দেয়।
ঠিক আছে? এটা প্রবলেম কি তোমরা একটু বাড়িতে করবে সবাই, না করবে না? না করলে শিখতে পারবে না। হ্যাঁ স্যার করবো। করবে তো? বেশ, এটা ছোট্ট একটা প্রবলেম দিচ্ছি, ওই একই রকম টাইপের এফসিএফএস দিয়ে তোমরা সলভ করবে। মানে তুমি এখানে কনসিডার করবে, কনসিডার করো যে 3টে প্রসেস। আমি জাস্ট তোমার ওই টেবিলটা জাস্ট ড্র করে দিচ্ছি, হ্যাঁ? প্রসেস আইডি, অ্যারাইভেল টাইম, আর হচ্ছে বাস টাইম। তো এরকম টাইপের কিন্তু প্রবলেম আসবে পরীক্ষায়, হ্যাঁ? আমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন তো শেয়ার করেছি, তোমরা খুললেই বুঝতে পারবে, দেখতে পাবে যে প্রত্যেকবার কিন্তু শিডিউলিং থেকে কোশ্চেন আসে, এরকম টাইপের নিউমেরিক্যাল প্রবলেম আসবে। আর অপারেটিং সিস্টেমের আমি বলেছি যে নিউমেরিক্যাল প্রবলেম থাকবে, কটা থাকবে সেটাও বলেছিলাম তখন, 4 থেকে 5টা নিউমেরিক্যাল প্রবলেম থাকবে। কোত্থেকে থাকবে সেটাও কিন্তু বলেছিলাম। এই যেমন শিডিউলিং থেকে কিন্তু ফার্স্ট নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু শিডিউলিং থেকে থাকবে। ওকে, ক নাম্বার থাকবে তো স্যার? এটা 6 থেকে 8 নাম্বার থাকবে ম্যাক্সিমাম। আমাদের যেহেতু 8 নাম্বারের কোশ্চেন, 8 নাম্বার থাকবে। নিউমেরিক্যাল তোমার 8 নাম্বারে থাকবে। এছাড়া তোমার শিডিউলিং থেকে মানে প্রসেস শিডিউলিং থেকে কিন্তু আরো কোশ্চেন থাকে, 2 থেকে 3টে কোশ্চেন থাকে প্রসেস শিডিউলিং থেকে। ঠিক আছে, 2 থেকে 3টে কোশ্চেন থাকবে প্রসেস শিডিউলিং থেকে। ডেডলক থেকে একটা অঙ্ক থাকবে 100%, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম থেকে একটা অঙ্ক থাকবে 100%, আর যেটা তোমার ডিস্ক শিডিউলিং থেকে একটা অঙ্ক থাকবে। এই 4টে নিউমেরিক্যাল প্রবলেম অপারেটিং সিস্টেমে কোশ্চেন খুললেই তুমি পাবে। মানে 4টে কোশ্চেন ধরে রাখো তোমার পাকাপোক্ত হয়ে গেল। যদি তুমি ভাবো যে আমি ওই 4 রকমের নিউমেরিক্যালটাই ভালো করে প্র্যাকটিস করে যাব, 4টে কোশ্চেন তুমি কনফার্মলি তুমি অ্যাটেন্ড করতে পারবে নিউমেরিক্যাল করে। নিউমেরিক্যাল করে তোমার তো ফুল মার্কস। ওকে, যাই হোক পরে আসবো সেসব বিষয় নিয়ে। এটা তোমার সিপিইউ শিডিউলিং পলিসিটা হচ্ছে এফসিএফএস, আর যেটা তোমাকে বের করতে হবে সেটা ওই একই রকম, সিপিইউ শিডিউলিং পলিসিটা হচ্ছে এফসিএফএস। আর তুমি যেটা বের করবে সেটা হচ্ছে অ্যাভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম আর হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম। খুব সহজ দিয়েছে এটা প্রবলেম, পারবে তো নিশ্চয়ই সবাই করতে। ওই আমি যেমন করে করেছি, ওই জ্ঞান চার্ট করে তারপরে কিন্তু আমি যেভাবে টেবিল করে করেছি সেভাবে করবে। ঠিক আছে, পারবে তো সবাই? হ্যাঁ স্যার। তোমার দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু এখানে কিন্তু ট্রিক আছে। অ্যারাইভেল টাইম দেখো তোমার 0-র পর দেখো 3-এ আসছে, তারপর আবার 5-এ আসছে, তাই না? একটু জ্ঞান চার্টটা একটু তোমরা বলবে, আমি করবো। জাস্ট জ্ঞান চার্টটা তোমরা বলবে, আমি করবো। বেশ, বলো দেখি, আমি জাস্ট বক্সটা করে রাখছি, বলো তোমরা। বেশ, কি দিয়ে শুরু করবো? কি দিয়ে শুরু করবো? 0, তাই তো? 0 দিয়ে শুরু করবো তো? 0 দিয়ে শুরু করবো। অ্যারাইভেল টাইম তোমার 0 আছে। বেশ, তাহলে 0 তে তোমার কি আসছে? P1। তাহলে কতক্ষণ পর্যন্ত সার্ভিস দেবো? 2 পর্যন্ত। তাহলে P1 কমপ্লিটেড। তো 2 তে কমপ্লিট হওয়ার পর কিন্তু সিপিইউ আবার হাঁ করে বসে আছে, গ্যাপ হয়ে যাবে। তাহলে কতক্ষণ বসে থাকবে সিপিইউ হাঁ করে? স্যার 1 পর্যন্ত, 1 ইউনিট পর্যন্ত, তাই না? তুমি বলবে ইউনিট বলবে, কারণ তোমাদের এখানে কোনো, আমি তো কোনো টাইম বলিনি, মানে আমি তো মিলি সেকেন্ড বা সেকেন্ড বলিনি, তুমি 1 ইউনিট স্যার বসে থাকবে। তাহলে এই টাইমটা কিন্তু সিপিইউ আইডল থাকছে, তাই না? এইভাবে তুমি ইয়ে করে দেবে, ব্লক করে দেবে। তাহলে 2 থেকে 3 সে আইডল বসে থাকলো, 3-এ গিয়ে তখন P2 কিন্তু দেখছে যে সাইকেল নিয়ে আসছে, P2 চলে এসছে সাইকেল নিয়ে। তারপর সিপিইউ তোমার P2 কে এবার কতক্ষণ সার্ভিস দেবে? আপ টু 4 পর্যন্ত। 4 পর্যন্ত। 1 তো তার বাস টাইম তো 1, 4 পর্যন্ত সার্ভিস দিল। এবার 4-এ তোমার যখন কমপ্লিট হয়ে গেল সিপিইউ, তখন দেখছে এখনো তো কেউ নেই মার্কেটে, সে একটু চা খেয়ে নিচ্ছে। গ্যাপ হয়ে যাবে। আবার তাহলে কতক্ষণে গ্যাপ হবে? 1 ইউনিট। 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিট টাইম ধরে কিন্তু সিপিইউ একটু চা খেয়ে নিল। ঠিক আছে, তাহলে 4 থেকে 5 পর্যন্ত সে চা খেয়ে নিল। তারপরে 5-এ দেখছে যে আবার হাঁটতে হাঁটতে আসছে P3, 5-এ সে ঢুকলো, তাকে এবার আপ টু 11 আছে, তাহলে 5 থেকে 5 প্লাস 6 মানে আপ টু 11 পর্যন্ত তাকে এবার P3 কে 11 পর্যন্ত সার্ভিস দিল। বোঝা গেল? তাহলে আর নিশ্চয়ই বাকিটা বুঝতে কোনো সমস্যা নেই। এর পরবর্তী কাজটা নিশ্চয়ই তোমরা করতে পারবে খুব সহজে, পারবে তো? হ্যাঁ স্যার। এরকম ভাবে কিন্তু জিনিসগুলোকে ভাবতে হবে, খুব সহজ। মানে অপারেটিং সিস্টেমের সব থেকে সহজ হচ্ছে তোমার শিডিউলিং অ্যালগরিদম।
হ্যাঁ, রাউন্ড রবিং এ গিয়ে একটু সমস্যা হবে, একটু বুঝতে লাগবে, বুঝতে পারলে বুঝতে পারবে, একটু সমস্যা হবে, কিন্তু বাকিগুলোতে কিন্তু কোনো সমস্যা নেই। প্রিএমটিভে গিয়ে একটু সমস্যা হবে, প্রিএমটিভে মানে একবার ধরবে ছাড়বে সব অবস্থা হবে, বুঝতে পেরেছো? সবসময় একজনকে নিয়ে এক্সিকিউশন করবে না, একবার তাকে একবার ধরবে, তাকে আবার ছেড়ে দেবে, আবার অন্য একজনকে ধরবে, তাকে এক্সিকিউশন করে আবার একে ধরবে, সেইটা কিন্তু বুঝতে হবে সেই বাকিগুলোর ক্ষেত্রে। তো এফসিএফএসটা ভালো করে বুঝতে পারলে সেগুলো বুঝতেও আশা করি সমস্যা হবে না। কনসেপ্টটাকে যদি মাথায় মধ্যে ঢুকিয়ে না, তাহলে কিন্তু বুঝতে কোনো সমস্যা হবে না। বেশ, আমি এফসিএফএস এর নেক্সট দিন আমি কিন্তু এফসিএফএস টা আর একটু বলবো। এখানে একটা কনসেপ্ট আমি আজকে আর বলবো না, সেটা হচ্ছে খুব ছোট্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে কনভয় ইফেক্ট। ওকে, আমাকে নেক্সট দিন এটা মনে করাবে যে স্যার এফসিএফএস এর কনভয় ইফেক্ট একটু বলে দিন। ওকে, পরীক্ষায় কোশ্চেন দেয় যে হোয়াট ইজ কনভয় ইফেক্ট, এটা আমাকে একটু বলবে, আমি একটু এটা জাস্ট বলে দেবো, দিয়ে তারপরে নেক্সট যে শিডিউলিং অ্যালগরিদম এফসিএফএস এর আরেকটা যদি পারি একটা প্রবলেম সলভ করবো আমরা। আমার তো মনে হয় যে তোমাকে এখন যে কোনো প্রবলেম দেখ না কেন এফসিএফএস থেকে, আমার মনে হয় তোমরা সবাই করতে পারবে, যারা এটা বুঝতে পেরেছো আজকে ক্লাসটা। কোনো প্রবলেম কিন্তু করতে আর তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমাকে একটু মনে করাবে এটা, আমি ফার্স্টে বলে দেবো, বলে দিয়ে তারপরে এসজেএফ এ ঢুকবো। নেক্সট আমাদের শিডিউলিং অ্যালগরিদম এসজেএফ, 4টে শিডিউলিং অ্যালগরিদম আছে আমরা পড়বো। এফসিএফএস তো পড়লাম আজকে, নন প্রিএমটিভ। দেন আমরা এসজেএফ পড়বো। এসজেএফ এর তোমার দুটো ভার্সন আছে, একটা প্রিএমটিভ আবার একটা নন প্রিএমটিভ, দু রকমই পড়তে হবে। তো একটাকে এসজেএফ বলা হয়, একটাকে এসআরটিএফ বলা হয়, শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট। দেন পড়বো রাউন্ড রবিন শিডিউলিং থার্ড, আর ফোর্থ হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং। মেনলি আমাদের 4টে শিডিউলিং অ্যালগরিদম তোমাদের সিলেবাসে আছে, এই 4টা আমরা পাবো। আমি কিন্তু নেক্সট দিন কনভয় ইফেক্টটা বলে নিয়ে তারপর নেক্সট শিডিউলিং অ্যালগরিদমটা আমি স্টার্ট করবো, বোঝা গেল? বেশ, স্যার হ্যাঁ স্যার বলছি মানে মানে আপনি যে কোয়েশ্চেনটা দিয়েছেন ওটার তো মনে হয় অ্যাভারেজ টাইম 3 বার হবে আর ওয়েটিং টাইম 0 বার হবে। বেশ, যদি আসে তাই হবে। আমি তোকে ক্যালকুলেট করিনি, দেখো তোমরা ক্যালকুলেট করে আমাকে পাঠাবে গ্রুপে, আমি দেখে দেবো, ঠিক আছে? আমি তো না ক্যালকুলেট করে তোমাকে বলতে পারবো না, আমার ক্যালকুলেট করে আমাকে বলতে হবে, ঠিক আছে? তোমরা গ্রুপে করে আমাকে পাঠাও, আমি সেটাকে চেক করে দেবো, বা তুমি আমাকে পাঠাও পার্সোনালি, আমি তোমাকে চেক করে দিচ্ছি, ঠিক আছে? তোমার যদি ক্যালকুলেট হয়ে থাকে তুমি আমাকে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, আমি দেখে তোমাকে আমি রিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে? বেশ, ওকে স্যার। তাহলে আমি আজকে শেষ করব। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো তো আজকে ক্লাসটা কি মানে কি পড়লাম আমরা? খুব ইন্টারেস্টিং, কিন্তু আজকে যেটা পড়েছি কিন্তু খুব সব থেকে বেশি ইন্টারেস্টিং অপারেটিং সিস্টেমের মধ্যে। হ্যাঁ, যেটা মানে আমরা বুঝতে পারবো বা আমরা ইয়ে করতে পারবো। বেশ, ওই নিউমেরিক্যালটা সবাই একটু প্র্যাকটিস করে নেবে আজকে পড়তে। স্যার আমার টপিক থেকে একটা কোয়েশ্চেন নেই স্যার, টপিকের বাইরে থেকে প্রথম দিন থেকেই স্যার একটা কোয়েশ্চেন ছিল। প্রথম আপনি দিন থেকে বলেছিলেন না তুমি একদিন ধরে কাউন্ট করে আছো প্রথম দিন থেকে? স্যার, আপনি এবার বলেছিলেন না যে কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কেমন কাজ করবে, ওইটাই স্যার মাথায় শুধু আছে, কেমন কাজ করবে ওইটাই আপনি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কেমন করে কাজ করে? হ্যাঁ স্যার বলেছিলেন না, আপনি একবার বলবেন যে একটা টাইম হবে ক্লাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলেছিলাম ওটা কোন একটা ক্লাসে, আমি তোমাদের ক্লাসে নয়, আমার তোমাদের হয়তো 2021 না 21 পাস আউটের ব্যাচে মনে হয় কোন একটা পাইথনের ক্লাসে আমি এটা বলেছিলাম। বেশ, আমি ওই রেকর্ডটা শুনলে তোমার সব থেকে বেশি ভালো লাগবে, ঠিক আছে? ওই রেকর্ডটা থেকে শুনলে সব থেকে বেশি ভালো লাগবে। আমি সেই রেকর্ডটা যদি একটু খুঁজে পাই আমি তোমাকে পাঠাবো, না হলে আমি নেক্সট ক্লাসে তোমাকে বলবো, বুঝতে পেরেছো? ওই রেকর্ড থেকে দেখলে সব থেকে বেশি ভালো লাগবে। স্যার গ্রুপে দিয়ে দিবেন। আমি পারলে ওই রেকর্ডে যদি খুঁজে পাই, ঠিক আছে, আমি ওটা মানে কোন ক্লাসটা আমার মনে পড়ছে না, পাইথনের পর একটা ক্লাসে আমি বলেছিলাম, থার্ড সেমিস্টারে বলেছিলাম যে কি করে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ হয়, হ্যাঁ, ডেভেলপমেন্ট কিভাবে হয়, বুঝতে পেরেছো? ওখানে বলেছিলাম মনে হয় কপি অ্যান্ড পেস্টের গল্প বলেছিলাম, তাই তো? যে বলবো কপি পেস্ট করে কিভাবে কাজ হয় সেটা আমি মানে আমাকে একটু আমি যদি পাই ভিডিওটা আমি শেয়ার করছি, না হলে আমাকে নেক্সট দিন একটু বলবে, আমি বলবো তখন, ঠিক আছে? ঠিক আছে রামিস? হ্যাঁ, ওটাকে নিয়ে তুমি যেন ওটাকে নিয়ে যেন দিনরাত ভেবো না, ওটা আমি বলেছিলাম বলবো, আমি অবশ্যই বলবো। হ্যাঁ, ওটাকে নিয়ে ইয়ে করার কিছু নেই। একটু ভালো করে শিখতে পারলেই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করাটা কোনো ফ্যাক্টর নয়। হ্যাঁ, জাস্ট তোমাকে কপি পেস্ট করা তোমাকে শিখতে হবে, আর কপি পেস্ট করা শিখতে গেলে কিন্তু তোমার নলেজ থাকতে হবে। মানে আমরা তো নর্মালি কপি পেস্ট করি তো না বুঝে না জেনে, কিন্তু তোমাকে যখন তুমি কোডিং এ যখন তুমি ডেভেলপমেন্ট করবে কোডিং দিয়ে, তখন সেখানে তোমাকে ওই কপি পেস্টই তোমাকে করতে হবে, কিন্তু তোমাকে বুঝে কপি পেস্ট করতে হবে। আর সেই বুঝে কপি পেস্ট করার জন্য কিন্তু তোমাকে নলেজটা তোমার দরকার, যে তুমি কতটুকু কপি পেস্ট করবে,
মানে কোত্থেকে কতটা কপি মানে কপি করলে তোমার ওই কাজটা হবে, বুঝতে পেরেছো? সেটা নিয়ে আমি একটা গল্প বলেছিলাম। যাক আমি একটু বলবো, আমার মনে ছিল না, তুমি আমাকে আগেও বলেছিলে একবার। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, চলো আমি যদি পাই আমি শেয়ার করে দেবো গ্রুপে, হ্যাঁ? ওখান থেকে একটু দেখে আমি আমি তোমাকে এটা টাইমটা মেনশন করে দেবো যে কোন টাইম থেকে কোন টাইমটা তোমার দেখবে, কারণ সবটা তোমার তো দেখার দরকার নেই, ওই টাইমটুকু জাস্ট ইয়ে করে সিক করে নিয়ে তারপর থেকে দেখে নেবে, তাহলেই হবে। তাহলে স্যার না পড়েই তো স্যার কপি পেস্ট করার দরকারই থাকবে না। ওই তো বললাম তো, কপি পেস্ট করতে গেলে তোমাকে তো জানতে হবে তুমি কতটুকু কপি পেস্ট করবে, তাই না? তাহলে তো স্যার কপি পেস্ট করারই কোনো প্রয়োজন হবে না, নিজেই করলেই তো হবে। নিজে করে তোমার তো টাইম লাগবে, তোমার তো আচ্ছা, লিখতে তোমার তো টাইম লাগবে না। তুমি যদি ভাবো যে তোমার 50 লাইনের কোড তোমাকে একটা কপি পেস্ট করতে হবে, তো 50 লাইনের কোডটা তুমি কপি পেস্ট করবে না তুমি লিখবে? তুমি যদি জানো যে হ্যাঁ আমাকে এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত কপি করতে হবে, তো আমরা কিন্তু জানো যে ওই পার্ট থেকে ওই পার্টটা হলে তোমার কাজটা হয়ে যাবে, তো লেখা থেকে তোমার তো সময়টা কম লাগবে। ওটাই অ্যাকচুয়ালি শিখতে হয় হবে, তুমি তার জন্য তোমাকে তো জানতে হবে কনসেপ্টটা, না? তুমি যদি সি প্রোগ্রামিং না শিখে তোমাকে যদি কোনো কাজ দিয়ে বলি যে তুমি এখানে কপি করে পেস্ট করে তুমি করো, তুমি পারবে করতে? পারবে না। তোমাকে তোমাকে কিছুটা তোমাকে জানতেই হবে সি এর কিছু কনসেপ্ট, না? তবে তুমি একটু বুঝতে হবে যে হ্যাঁ কোনটা ফাংশন, কোনটা ভেরিয়েবল, কোন পার্টটুকু কপি করলে কি কাজ হতে পারে, তোমার সেটা তো জানতে হবে। তো সেটাই হচ্ছে আসল ব্যাপার। যাই হোক, তো কপি পেস্ট এখন আর সেভাবে কপি পেস্ট চলে না, যদিও কিছুটা মানে নিজেকে কোডও লিখতে হয়, কারণ এখন এমন ডিফারেন্ট টাইপের রিকোয়ারমেন্ট আসছে কাস্টমারদের, আর মানে সেগুলোকে সলভ করা কিন্তু ওই শুধুমাত্র কপি পেস্ট করেও হবে না, নিজেকে কিন্তু লজিক বের করতে হবে, লজিক খাটিয়ে নিজেকে লিখতে হবে কোড, হ্যাঁ? তবেই কিন্তু সেটা পসিবল। কিন্তু তাও কিন্তু স্যার এখনো এখন তো অনেক এআই চলে অনেক এসছে। হ্যাঁ স্যার এখন তো এআই এর যুগ চলে এসছে স্যার। হ্যাঁ এআই যুগ চলে এসছে, এবার ধরো এআই দিয়ে তো সবটাই তো আর ঠিকঠাক হয় না, হয় কি? তোমাকে কি চ্যাট জিপিটি তোমাকে কি সব ঠিকঠাক দেয়? কি মনে হয়? না স্যার। তাহলে সে তোমাকে প্রিসাইজ সবকিছু দিচ্ছে ঠিকই, কিন্তু সবটা যে তুমি ঠিক, তুমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারো না যেটা তোমার ঠিক। যারা তোমার ধরো জানে না, তারা তো তোমার ভাববে যে হ্যাঁ এটাই ঠিক। অনেক সময় তোমার ক্যালকুলেশন ভুল করে দেয়, এটা ওটা ভুল, মানে উল্টো পাল্টা লিখে দেয়, হ্যাঁ? ওর তোমার যে মানে যেটা তোমার পেড ভার্সন আছে তোমার, সেটা হচ্ছে কারেক্ট, যেটা পেড ভার্সন আছে তোমার ওটা হচ্ছে কারেক্ট, ওটা তোমার ঠিকঠাক দেয়, কিন্তু তার জন্য তোমার মান্থলি সাবস্ক্রিপশন আছে, মান্থলি মনে হয় তোমার 3,000 টাকা না 3,500 টাকা করে পে করতে, কত ডলার, হ্যাঁ? ওটা 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 তোমাকে কারেক্টলি তোমাকে দেবে সবকিছু, ওই ভার্সনটা। তো একটা স্টুডেন্টের পক্ষে তোমার ওই মান্থলি তোমার 3-4 হাজার টাকা দিয়ে তোমার চ্যাট জিপিটি